গেছিল। তো গিয়ে ওদের বাসাটাই দেখলো, আমরাও খান বংশ আর ওরাও খান বংশ। তো বাসাটার নাম ছিল হচ্ছে গিয়ে, আমাদের বাসার নাম হচ্ছে খান মঞ্জিল। তো আব্বুর দেখেই পছন্দ হয়ে গেছে, ব্যাস আব্বু গেল, গিয়ে আমার যে বর্তমান দাদি শাশুড়ি তাকে বোন বানায় ফেললো এবং বানায় ফেলে ভাড়া নিয়ে নিল। যাই হোক, তো এভাবেই হচ্ছে কি ওদের বাসায় আমাদের আসা হয়। এরপরে বলো না, আসলে বেসিক্যালি আমরা হচ্ছে মানে আমাদের স্কুল লাইফটা শুরু একসাথে, একেবারে ছোটবেলা থেকে, একদম ছোটবেলা হ্যাঁ। থেকে জিনিস ছোটবেলার প্রেম তো ছোটবেলার প্রেম না, না, বলা যায় না, প্রেম বলা যায় না। পরিচয়টা হচ্ছে ওখান থেকেই শুরু। মানে আমাদের ক্লাস 1 এর যে থেকেই। জার্নিটা সেটা হচ্ছে আমাদের একই স্কুল থেকে এবং একই ক্লাস থেকে এবং একই বেঞ্চে থেকে, দুই বসে দুইজন। তো ওইখান থেকেই আসলে শুরু। এবং ছোটবেলায় যেটা হয় যে বাসার এক বিল্ডিং এ যত পিচ্ছি পাচ্ছি থাকে সবাই হচ্ছে খেলার সাথে একসাথেই থাকে। তো আমরাও আসলে ওইরকমই খেলার সাথেই ছিলাম। আমরা একসাথে খেলতাম, একসাথে পড়তাম, ছাদে খেলতাম, বাইরে টোটালি আমাদের খেলতাম। বাসায় হচ্ছে সব মিলে হ্যাঁ। 4 জন ছিল এবং 4 জনই আমরা হচ্ছে ব্যাচমেট ছিলাম একই সাথে। সো মানে বন্ডিংটা আসলে ওরকম ছিল, মানে শুরু থেকেই খেলাধুলা করা, স্কুলে যাওয়া, সবকিছু আসলে একসাথেই শুরু। পরিচয়টা আসলে এখান থেকে শুরু। দেন মানে আমাদের স্কুলটা হচ্ছে চলছে হচ্ছে ক্লাস 4 পর্যন্ত আমরা একসাথেই ছিলাম, একই স্কুলে ছিলাম। দেন আমার বাবা হচ্ছে ট্রান্সফারের কারণে সেটা হচ্ছে আমরা নদীর ওই পাড়ে ক্যারিংগঞ্জ চলে যাই। তো সেখানে হচ্ছে আমি 3 বছর ছিলাম, 5, 6, 7। দেন হচ্ছে আবার ঢাকায় ব্যাক করি আমরা। তো ওইটা হচ্ছে ক্লাস 8-এ, এবং ঢাকায় এসে আমি ভর্তি হচ্ছে মতিঝিল মডেলে। এবং ফরচুনেটলি আমি অলরেডি ক্লাস 6 থেকে মতিঝিল মডেলে। মতিঝিল মডেলে ছিল। আমাদের ডে শিফট হচ্ছে ওরা ছিল, মর্নিং ওরা ছিল, আমরা ডেতে ছিলাম। সো এই আসা যাওয়ার মধ্যে দেখা হতো। ইন দ্য মিন টাইম তারাও আমাদের বাসায় থাকতো না, এলাকাতেই থাকতো, পাশের গলিতে। এই তো এরপরে দেখতে দেখতে এসএসসি পরীক্ষা দিলাম। এর মধ্যে জাস্ট এখানে একটা ছোট একটা আছে, মানে ছোটবেলায় যেটা হয়েছে, মানে ছোট ভাইয়ের সাথে আমাদের মানে ভালো একটা বন্ডিং ছিল। দেখা যেত যে মানে ওই সময় একটা কোকা-কোলার একটা ছিল, ক্যাম্পেইন চলতেছিল যে 1 লিটার কিনলে না কত লিটার জানি কিনলে পরে একটা ব্যাট ফ্রি দেওয়ার একটা ছিল। সো ভাইয়া হচ্ছে লাকিলি সেই ব্যাটটা পাইছিল, এবং আনফরচুনেটলি তুমি আমার যেদিন পাইছে তার পরের দিন হচ্ছে ওই ব্যাটটা আমি খেলতে নামছি এবং ওই ব্যাটটা আমি হারাই ফেলি। এবং সেটা নিয়ে বাসায় অনেক কথা হচ্ছে, ভাইয়া বলছেন কোনো সমস্যা নেই, এর তো গিফটের ব্যাটই ছিল। সো এরকম একটা ইনসিডেন্ট ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে মানে ছোটবেলা থেকে একই সাথে, তো স্কুলও যেহেতু একসাথে ছিলাম, একই এলাকাতে ছিলাম, দেখা যেত যে সবাই একসাথেই মানে হাই হ্যালো দেখাশোনা সবকিছুই হতো। ওর খুব ক্লোজ যে বান্ধবী, সেই বান্ধবী আবার আমাদের বাসাতেই থাকতো। তো ওর সাথে দেখা হতোই, মানে সবসময় দেখা হতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বর্তমানে আমার শ্বশুর শাশুড়ি, তাদেরকে হচ্ছে গিয়ে আমি ভাই ভাবি ডাকতাম ছোটবেলায়। হ্যাঁ, ওই যে বিকজ ওই যে আমার হচ্ছে- দাদি শাশুড়ি, তাকে আমার বাবা বোন বানাইছে, খান বংশ যেহেতু। তো সেই সূত্রে হচ্ছে গিয়ে সে হচ্ছে আমার আন্টি, তার ছেলে মানে আমার শ্বশুর শাশুড়ি এখন যে, সে হচ্ছে আমার ভাই ভাবি, আর সেই সূত্রে সে হচ্ছে আমার ভাতিজা। তারপরে ক্লাস 8-এ মেবি 8-এ or 9-এ একটা ইনসিডেন্ট আছে, একটু মজার। 9-এ 9-এ আচ্ছা, যেটা হচ্ছে যে মানে ওই সময় যেটা হয় যে উঠতি বয়স, যাকে দেখে তাকেই ভালো লাগে। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমি নাম মেনশন করতেছি না সম্ভবত কারণ, তো যেটা হচ্ছে যে ও আবার হচ্ছে ওকে খুব পছন্দ করে। তো একদিন আড্ডা দিচ্ছিলাম বিকেলবেলা, তো আমি এরকম অবস্থা, তানজিকে তো আমার খুব ভালো লাগে। ফাইন, ভালো লাগে, ভালো কথা, বলো চিঠি তো তুমি লিখে দিয়েছিলা। ব্যাপারটা হচ্ছে মানে ও বলছে ঠিক আছে, কথা বলার জন্য তো একটা লাগে, মানে হ্যাঁ, তখন চিঠি লেখালেখিটা খুব ছিল, মানে 90s এর যারা আছে তারা খুব ভালো, মানে এই আমরাই চিঠি মনে হয় সেই লেখালেখি generation যারা চিঠি হ্যাঁ, লেখালেখি চিঠি লেখালেখি। তো যাই হোক, তো ও হচ্ছে ওকে প্রপোজ করার জন্য বলছিল যে ঠিক আছে চিঠি তো লিখতে হবে, চিঠিটা আমি কিভাবে লিখব। তো ছোটবেলা থেকে আমি ডানপিটে টাইপের, বাবা মা আসলে সবসময় ছিল আমার একটু শাসনের মধ্যেই রাখতো সবসময়। তো এই ধরনের ফাইজলামিগুলো খুব আমার মানে
ভালো ইয়ে ছিল, তো আমি একটা চিঠি লিখে দিয়েছিলাম তাকে, এবং সেটা হচ্ছে আমার ফার্স্ট কোনো লাভ লেটার লেখা। ক্লাস সেটা 9 আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য, কিন্তু আমার বউকে। তারপর চমৎকার বছর কত ছিল? এটা মেবি 2003 ছিল। হ্যাঁ 2003 এর 14 ফেব্রুয়ারি। ডেটও মনে আছে। আরে লাইফে ফার্স্ট টাইম আমাকে কেউ লাভ লেটার দিয়েছে, ওকে, মনে থাকবে না? লাভ লেটারটা বিবল লিখে দিচ্ছে কিন্তু বন্ধুর হয়ে। হ্যাঁ এই গল্পটুকু মানে শুনতে দিতে। বন্ধুর জন্য লিখে দিচ্ছে আমাকে। কিন্তু আদৌ বিবলের তখনও ইমের প্রতি কোনো আলাদা কোনো না, অ্যাটেনশন আমি আসলে মানে ওরকম তেমন কিছু ছিল না, মানে আচ্ছা। স্কুল লাইফে কাউকে পছন্দ করা বা ইয়ে করা, ওই সময় মাথায় সবসময় চিন্তা ভাবনা তো শয়তানি করা যায় কিভাবে, আচ্ছা আচ্ছা দুষ্টুমি করা যায় কিভাবে। যেমন হ্যাঁ আমার আমি মতো একটা ওই ইনস্ট্যান্ট আপনাকে ধরনের বলতে পারি, সেটা ছিল হচ্ছে যেমন না। আমি কি পরিমাণ দুষ্ট ছিলাম সেটা আপনি বুঝতে পারবেন। আগে ছোট ট্রেন পাওয়া যেত, হুম। এখনো পাওয়া যায়। তো ট্রেনের ভিতরে, ট্রেন ভাঙলে পরে ভিতরে ছোট্ট একটা তার পাওয়া যায়, হুম। সাদা কালারের একটা তার থাকে ছোট্ট। হুম। তো আমি ট্রেন ভাঙছি, ভাঙার পর তারটা খুলে, তারটা নিয়ে হচ্ছে আমি ওই সকেট যেটা আছে, সকেটে প্লাস মাইনাস দুটোর মধ্যে ঢুকেছি, আচ্ছা ঢুকে হচ্ছে আমি সুইচ অন করে গেছি, হুম। এবং সাথে সাথে আমার পুরো বিল্ডিং এ কারেন্ট চলে গেছে, আচ্ছা মানে মাদার মিটার পুরোটাই জ্বলে গেছে। হুম। তো এই পরিমাণ শয়তান আমি ছিলাম, আচ্ছা দুষ্ট এরকমই ছিলাম। তো আমার মাথায় আসলে ওগুলো সব জিনিস আসতো না। হুম। কিন্তু আমার ফ্রেন্ড যখন বললো যে হ্যাঁ এরকম একটা ইয়ে আছে, তখন চিন্তা করলাম যে ঠিক আছে, লিখে দেওয়া যায়। আমি লিখেও দিয়েছিলাম, না এক না দুই পাতা লিখে দিচ্ছি। হ্যাঁ 2 পাতা, বিশাল বড় বড়। কি প্রেমের কথা, মনে আছে তো? কি জানো, সাদা গোলাপি শুভেচ্ছা টুভেচ্ছা হাবিজাবি ছিল আর কি। যাই হোক, মনে নাই এত তারপর? আগের জিনিস। দেওয়ার কাহিনীটা বলো। আহ দেওয়ার আর কাহিনী কি বলতো কি জানো, ভ্যালেন্টাইন ডেতে ছিল। তো বিকালবেলা আর কি ছাদে আমরা সবাই, মানে আমাদের ছাদে আর কি, বিকালবেলা সবাই গল্প করতেছি। তো সে হুট করে আসলো, আইসা হচ্ছে আমাকে ডেকে নিয়ে এগুলো, তানজিনা এদিকে আসো। আচ্ছা আমি গেলাম। তো সে আমাকে জাস্ট চিঠিটা হাতে ধরায় দিল, একেবারে রকেটের গতিতে বলল, তানজিনা আমি তোমাকে লাভ করি বলে আজকের দৌড় আর কালকের দৌড়, মানে সেই যে দৌড়ে পালায় গেল সে বেচারা। যাই হোক, তো এরপরে হচ্ছে আমার বান্ধবী যে ছিল, সে আর তার বড় বোন নিচে নাইমা বলতেছে, যা শালা, ভাবলাম যে দিবে বিভোর, দিল কি না আরেকজন। কে বলতেছে? আপনার ফ্রেন্ড? এটা হচ্ছে আমার friend আমাদের বলতেছে। ফ্রেন্ডের বড় আপু। আচ্ছা বলতেছে যে তারা এক্সপেক্ট করতেছিল যদি এরকম কিছু হয় তাহলে ওরা আর আমার মধ্যে হবে, আচ্ছা কিন্তু মানে এই চিঠিটা- ধরনের দুষ্টুমিগুলো আসলে আমার থেকে এক্সপেক্টেড, কারণ হ্যাঁ, ও আসলে খুবই ভালো একজন স্টুডেন্ট ছিল, খুবই লক্ষ্মী একটা ছেলে ছিল। তার যারা কাছ আজকে থেকে এই দেখলে তোমার এই পিটাতে ধরনের হবে না। জিনিস আসলে, আই এম সরি দোস্ত, এই ধরনের জিনিস আসলে এক্সপেক্ট করা যায় না। যাই হোক, এরপরে আমাদের এসএসসি পরীক্ষা হলো 2005। আমি এসএসসি পরীক্ষার পরে ওখান থেকে শিফট করি, ওখান থেকে শিফট করে আমি নিকুঞ্জ চলে আসি আমার বাসায়। দেন অলমোস্ট ওর সাথে গ্যাপ পড়ে যায়, মানে হতো জাস্ট মাঝে মাঝে, কারণ তখন তো ফোন বা মোবাইল এত বেশি অ্যাভেলেবেল ছিল না, এই ভিডিও ছিল না, FB এখন ছিল যেরকম না হয় যে তখন। এফবিতে যোগাযোগ So, করা যায়। ওইরকম যখন আমি ওদের ওইদিকে যাইতাম আমার বান্ধবীর বাসায়, তখন জাস্ট একটু হাই হ্যালো হতো, এছাড়া আর দেখা সাক্ষাৎ হতো না। এরপরে 2008-এ আমার ওই যে বেস্ট ফ্রেন্ড বললাম, যে আপুটা হচ্ছে এক্সপেক্ট করতেছিল যে লেটারটা আমার কাছ থেকে আসবে, ওই আপুর বিয়েতে, ওই আপুর বিয়েতে লেটারটা গেল 2004 এ। 2004-এ। Okay. 2008-এ হচ্ছে আপুর বিয়ে হচ্ছে। আচ্ছা ওই ফ্রেন্ডের সাথে কি প্রেম হলো নাকি হলো না? আদৌ বলতে পারবো, মনে হয় না ওরকম কিছু হয় নাই। মানে আমি যেই রকম দুষ্ট প্রকৃতির মেয়ে, এইরকম ঠান্ডা এইরকম ছেলের সাথে আমার চলে না। আচ্ছা আচ্ছা okay. যাই হোক, এরপর 2008-এ ওই আমার ওই আপুর বিয়েতে আমি আসলাম ওদের বাসায়। তো অলমোস্ট ওই সময় আমি 1.5 মাসের মতো এখানে টানা ছিলাম, একেবারে বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে হলুদ, ডান্স সবকিছু। তো ওটা আসলে আপু, মানে আপুদের ফ্যামিলির ফার্স্ট বিয়ে ছিল, তো যে কোনো খুব একটু গ্র্যান্ড ছিল, Okay. যেখানে সমস্ত আত্মীয় স্বজন সবাই আসছে, আশেপাশে 2-3টে বাসাও ভাড়া নেওয়া হয়েছে, পুরো এলাকাটা মানে পুরো গলিটা জমজমাট। সাজানো হয়েছে, জমজমাট করা হয়েছে। রাত্রে 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা সবাই আড্ডা মারতাম। গায়ে হলুদের দিন, গায়ে হলুদের দিন একটা সেগমেন্ট ছিল এরকম যে গানের সাথে সাথে কাপল নাচ করবে। আচ্ছা তো এই জায়গাটার মধ্যে আমি ছিলাম, তো আমি চিন্তা করতেছিলাম যে ঠিক আছে, যেহেতু কাপল ড্যান্সই আছে, তো এই ফাঁকে যদি ওর সাথে একটু ড্যান্স করা যায়, মানে ওই সময় একটু 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 ভালো লাগার যেটা শুরু হয়। তো আনফরচুনেটলি
আমি কি একটা কাজে জানি নিচে গিয়েছিলাম, তো আমি দৌড়ে যখন ছাদে আসতে সেই একটু পর শুরু হবে, ছাদে গিয়ে আমি গিয়ে বলবো যে ঠিক আছে আমি বসে ড্যান্স করবো। তো ছাদে গিয়ে আমি দেখছি আমার ম্যাডাম অলরেডি ড্যান্স করতেছে অন্য একজনের সাথে। অন্য Oh my God. অন্য এক বড় ভাইয়ের সাথে। তাও কি দুর্দান্ত। দুর্দান্ত মানে সবাই থান্ডার হয়ে গেছে, মানে এরকম ড্যান্স তো হইতে পারে মানে। তো এটা দেখে আমি একটু শখ খেলাম যে মানে যেটা হয় একদম কচি একদম। বয়স যেটা বলবে না? একদম মানে একটা জিনিস চিন্তা করলাম ওটা হলো না। বেচারা দুঃখে কষ্টে আর বলতে পারে নাই, সে চলে গেছে তার মতো করে ঠুস। এরপরে আমিও বিয়েতে এসে চলে আসলাম। এরপরে আবার গ্যাপ পড়ে গেল, এরপরে আবার যোগাযোগ নাই 4-5 খুব বছরের একটা। মতো যোগাযোগ। 4-5 বছর আমাদের কোনো যোগাযোগ নাই। তো 2014-এ আমি আমার ওই বান্ধবী, তো ওর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ওর ছবি। তো আমি চিন্তা করলাম এটা তো বুড়োর, আচ্ছা ওকে একটু নক। পরে আমি ওকে নক দিলাম, কি রে কেমন আছো? তো সে আমাকে বান্দা চিনতে পারে নাই। পরে আমি আবার নক দিলাম, তুমি ওরে চিনো নাই, ছোটবেলার বন্ধু, এবার ভুলে গেছো। যাই হোক। এতদিন পরে মানে ছোট্টবেলায় দেখছে, বড়বেলায় আমি আসলে নোট করতে পারতেছিলাম যে আসলে কে এটা। আমার মানে একটা আসে না যে পেটে আসতেছে মুখে আসতেছে না, ওই ধরনের কথাবার্তা, ওই ধরনের আর কি, যে মনে হইতেছে চিনি কিন্তু আসলে বুঝে উঠতে পারতেছি না বুঝে। পরে আমার বলতেছে, তারপর কিছুক্ষণ পরে সেই বলতেছে তুমি তানজিনা না? তো আমি বললাম যে হ্যাঁ, যাক এতক্ষণ পরে তাহলে চিনতে পারছো। তো এটা ছিল এরপরে একটা কারণ আছে, কারণ হচ্ছে তার একটা মানে মার্কা মারা হচ্ছে একটা গ্লাস ছিল, গোল মোটা একটা গ্লাস ছিল। তো ওইটা দেখে আমার কাছে মনে হলো যে এটা তানজিনা হইতে পারে, তাই জিজ্ঞেস করেই দেখি। যাও, এত মোটাও ছিল। মোটামুটি মোটাই ছিল ভাই, 5-5 কম না ভাই। এখন তো আরো বাড়ছে। যাই হোক, তো এরপরে ওর সাথে টুকটাক কথা হইতো এফবিতে। 2014-এ মোটামুটি ওর সাথে বেশ ভালোই কথা হইতো। সাডেনলি বন্ধ হয়ে গেল কথাবার্তা। আবার আমি এর মধ্যে বলে রাখি যে মানে যেটা হচ্ছে ওই টাইমটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সময়, আচ্ছা একদম 2008 থেকে শুরু করে 12 পর্যন্ত টানা হচ্ছে ইউনিভার্সিটি লাইফ। তো ওই সময়ও একটা ছোটখাটো মানে মোটামুটি সিরিয়াস লেভেলের একটা প্রেমের মধ্যেও জড়াই, এবং মোটামুটি ভালোই ছিল। আমরা কিন্তু না, আমরা দুইজন কিন্তু না, আমি সে আচ্ছা তো ওইটাতে যেটা হলো যে মানে মোটামুটি ভালো, খুবই ক্লোজ একটা রিলেশন ছিল, যে কারণে আসলে কারোর সাথে ওরকম কোনো ধরনের ইন্টেনশনও ছিল না কারোর সাথে যোগাযোগ করার। কিন্তু যেটা হলো যে একটা পর্যায়ে গিয়ে জিনিসটা খুব বাজেভাবে ব্রেকআপ হয়, এবং এরপরে মোটামুটি বলা যেতে পারে যে আমি একটা কাইন্ড অফ ট্রমার মধ্যেই চলে যাই, এবং সেই ট্রমাতে নিয়ে আবার প্রায় 3-4 বছর ছিলাম। এর মধ্যে তার সাথে টুকটাক কথা হতো, কেমন আছো, রাতের বেলা এফবিতে চ্যাট হতো, কি আসলে বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা হতো। মিন টাইম তারও আম্মা মারা যায় 2015, এবং আম্মা মারা যাওয়ার পর, আমার শাশুড়ি মারা যাওয়ার পরে যেটা হয়েছে মানে ও মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, এবং সে কারণে তার কিছু আনুষঙ্গিক রোগও দেখা দেয়। আচ্ছা বললো সোরিয়াসিস, যেটা স্কিন ডিজিজ, এটা খুবই সিভিয়ার পর্যায়ে থাকে। মানে এখন ওরকে আসলে দেখলে বোঝা যায় না, মানে ওর হাত পা সোরিয়াসিসটা দিকে হচ্ছে কি মানে চামড়া চেঞ্জ হয় সাপের মতো এবং ফেটে যায়, আচ্ছা থাকে না ম্যাক্সিমাম সময় দেখা যায়। ব্লিডিং হয় অনেক বেশি। চামড়া মানে এই যে আমাদের হাতের এই রেখাগুলো আছে না, হ্যাঁ এই রেখাগুলোতে ব্লিডিং হয়ে গেল সবগুলো, দুইও হাতে। তো আমি ওর সাথে ওই সময় কথা বলতাম রাতের বেলা, মোটামুটি বেসিক্যালি আমার আম্মু আমার জন্য আমার ফুল লাইফ ছিল। তো আমি এই লাইফ পর্যন্ত ওইরকম ভাবে প্রেমে জড়ানো বা ওইরকম তেমন কিছু ছিল না। আমি ওই সময়টা পুরোটাই একেবারে একা ছিলাম। সো আম্মু যখন মারা যায়, বাইরে বলতেছিল যে মানে ও কিছু ইনসিডেন্ট দেখতো, তো ওইটা হচ্ছে আসলে ওই টার্মটার সময় মানে হ্যাঁ, খুবই একা যখন ছিল ওই টার্মটাতে এই জিনিসটা হতো। তো আম্মু মারা যাওয়ার পরে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই, অনেক ডক্টর দেখাই, অনেক কিছুই। আমার ফ্যামিলিও অনেক সাপোর্ট করে, বাট তারপরও কেন যেন আমি ডিপ্রেশন থেকে আমি বের হতে পারিনি। ওদিকে ওও ডিপ্রেশনে ছিল, সেম ওই ছিল ওইদিকে ডিপ্রেশনে, আমি ছিলাম এইদিকে ডিপ্রেশনে। সো এরই মধ্যে 2016-এ ওর সাথে আমার আবার রেগুলার কথা হওয়া শুরু করলো।
তো যাক, কথা হইতে হইতে তখন শুনলাম যে ওর লাইফে এরকম এরকম ঘটনা ঘটে গেল, কত কিছু, আর আম্মু মারা গেছে। তো দেখা যেত সারা রাত আমরা গল্প করতাম। তো তখনও কিন্তু আমাদের মধ্যে প্রেম এগুলো কিছুই ছিল না, জাস্ট গল্প, জাস্ট অ্যাজ এ আড্ডা কোম্পানি দেওয়া আর কি, যেটাকে মানে দুইটা লোনলি মানুষ একজন কোম্পানি দিচ্ছে, দুজনকে ভালো মানে দুজনের কাছেই ভালো লাগতেছে যে কোম্পানিটা। ওরও কিছু বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেমন ও অ্যাস্ট্রোনমির জিনিসপত্র নিয়ে খুব ঘাটাঘাটি করতে পছন্দ করে, দুনিয়ার বাইরে কি হচ্ছে, উইকিং কি হচ্ছে। আমি তো ওইসব জিনিসপত্র বুঝি না, তো ওর সাথে ঠিক আছে তুমি যেটা বলতেছো ওইটাই ঠিক, তাহলে ভালো লাগে না? তাহলে কত খারাপ বোধ। তো ওইভাবে 16-তে মোটামুটি দেখা হওয়ার কথা ছিল প্রথম দিকে, হয় না, ফেব্রুয়ারিতে দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, 17তে দেখা হয়েছে, দ্যাট মিন্স সেটা অলমোস্ট 1 বছর পরে, 9 বছর পর বেটা। না হ্যাঁ সামনাসামনি দেখা দিই, কথা বলার 1 বছর পরে। হ্যাঁ, আমার ওর সাথে লাস্ট আমার দেখা হয়েছে 2008-এ। এরপরে আমার ওর সাথে দেখা হয়েছে এই যে 2017-এ আচ্ছা, ফেব্রুয়ারিতে। এর মাঝে ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। 14-এর পরে যেটা হইতেছে মানে মাঝে মধ্যে কথা হয়তো খুবই Just hi, রেয়ার, hello। 2-3 মাস পর কিছু পর না। একবার হ্যাঁ, কেমন আছো, hi, কি hello। অবস্থা, হাই হ্যালো, এই টাইপেরই ছিল। 16 থেকে আসলে রেগুলারিটিটা মেইনটেইন করতেছে। হ্যাঁ, বাট একটা কথা বলি, তুমি জানো না, অ্যাকচুয়ালি ছোটবেলায়ও ওর প্রতি আমার একটা ছিল দুর্বলতা, আচ্ছা। কাইন্ড অফ। এরপরে 2014-এ যখন ওর সাথে আমার কথা হয়, তখনও আমি খুব ভালোই ওর প্রতি উইক ছিলাম, যেটাও জানতো না, এখনো জানে না, মাত্র জানলো। মাত্র জানো? না মানে এটা আমি কিছু কিছু সব কথা বলতে হয় না। না, আজকের প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু শুনবো যে কথাগুলো আগে বলা হয়নি। না না, দুজনের এটা কাছ থেকে। এটা আসলেই ও আরো কিছু জানতো বের হয় কিনা না, আমি সেটাই জানি না। নিশ্চয়ই। সেটা জানতো না। বাট সেটা সবসময় মানে যখন আমি 2014-এ শুনলাম যে ও কারোর সাথে ইনভলভ, তখনও এখান থেকে আমি নিজেকে গুটাই নিছি যে না ঠিক আছে, ও যেহেতু অন্য কারোর সাথে ইনভলভ, সো সেখানে আমার আসলে কোনো কিছু করার নাই। যাই হোক, তো এরপরে 2016-এ যখন শুনলাম সবকিছু, তখনও আমি ওকে অনেক সাপোর্ট দিছি যে ওই ট্রমা থেকে বের হওয়ার জন্য। ঠিক সেম ইকুয়ালি ও আমাকে খুব সাপোর্ট দিছে। বেসিক্যালি কি বলবো এটারে, মেড ফর ইচ আদার বলা যায়। না 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 সেটা ঠিক আছে, বাট কাইন্ড অফ যে আমারও একটা ঘাটতি ছিল, ওরও একটা ঘাটতি ছিল, তো দুই ঘাটতিটা মিলে পুরো হয়ে গেছে। আচ্ছা, বিষয়টা এরকম, মানে আমিও ট্রমাতে ছিলাম, ও ট্রমাতে ছিল, দুইজনের ট্রমা একাকার হয়ে ওইখানে প্রেম হাবিজাবি শুরু হয়ে গেছে। আসলে প্রেমটা আসলে ওইভাবে মানে অফিসিয়ালি আমরা আসলে কেউ কাউকে কখনো কিছু বলিনি। না, স্টিল নাও তুমি আমার আমি তোমাকে ভালোবাসি এই টাইপের আসলে কিছুই বলি নাই, বা ওই চিঠি লিখে যেভাবে ইয়ে করা সেই ধরনের কিছু আসলে হয় নাই। আল্লাহ মনে হয় শুরু থেকে ইয়ে করে রাখছিল যে হ্যাঁ তোকে আসলে ওইভাবে হবে না, তোকে ওইভাবে করতে হবে, যে কারণে ফ্রেন্ডের মাধ্যমে আমার নিজের চিঠি হলে তার কাছে চলে গেছিল। হইতে পারে, এটাই হয়েছে এখন মনে হয় এটাই হ্যাঁ হয়েছে। সেই কথা তো আমি জানছি কত পরে যে চিঠিটা আসলে তুমি লিখছো, সেটা আমি আমি তো বুঝছি যে জানতাম না। আমি কবে জানছি, এই তো 17-18 ছি, অনেকদিন আমি গোপন এতদিন করে পর রাখছি। আমি জানছি যে সেই চিঠি সে লিখছে। Okay. তারপর তারপর কি? 16-তে ওই সময় যেটা হলো যে মানে বাংলাদেশের মোটামুটি সব ডাক্তারই তাকে দেখানো হয়েছে, স্কিন ডক্টর যতগুলোই ছিল সবাইকে দেখা হয়েছে। এমন হইতো যে হাতে টেম্পারেচার রাখতে ওষুধ লাগে, হাতে টেম্পারেচার রাখতে। তো এর মধ্যে আমরা এখন যেখানে ট্রিটমেন্ট করতেছি ওনার খোঁজ পাই হোমিওপ্যাথির, তো ওইখানে যাই। ওখানে যাওয়ার পরে ওই যেটা হচ্ছে ডাক্তার বললো যে এরকম অবস্থা, ঠিক আছে আপনি ওনাকে আমার মেইন প্রবলেমটাই ছিল হচ্ছে কি মেন্টালি, আমি যে মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছিলাম, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ওইটাই ছিল আমার অ্যাকচুয়ালি মেইন প্রবলেম, যেটা আমার ফিজিক্যালিও এফেক্ট করছিল। অ্যান্ড আমাকে ডক্টর বাত্রাস, আমি ওখানে ট্রিটমেন্ট করি, আমি অ্যাপোলো, মিরপুর, মানে এভরিথিং পসিবিলিটি সব জায়গায় আমি ট্রিটমেন্ট করাইছি, বাট কোনো রেজাল্ট আসে নাই।
তো আমি রাগ করে বন্ধ করে দিছি। এরপরে অনেক ঘাটাঘাটির পরে দেখলাম যে হোমিওপ্যাথিতে গেলে মেবি ওই সময় এমন ছিল যে ওর প্রেশার হচ্ছে প্রচুর হাই থাকতো, আমার হাই প্রেশার ছিল, অনেক হাই high প্রেশার। pressure। 140 100 এর নিচে কখনো না রাতে একসাথে 3টা ঘুমের ওষুধ খেতে কিন্তু ঘুম আসতো না। কত সালের কথা শুনছি? এটা হচ্ছে ওই যে 15 16 তখন মানে আপনাদের আম্মু friend মারা হয়েছে? যাওয়ার পরে না 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 ওই জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলতেছি। আম্মু মারা যাওয়ার পরে আমি দেখা যেত মানে আমি রবিতে ছিলাম, তো দেখা যেত যে আমি অফিসে যেতাম, অফিস থেকে আসতাম, আস্তে আস্তে হয়তো 7টা 7:30 বাজতো। এসে খাইলেও পারতাম, না খাইলেও পারতাম। এরপরে হচ্ছে সারা রাত সজাগ, আবার পরের দিন অফিস করতাম, আবার এসে সারা রাত সজাগ। মানে আমার দেখা যেত 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি ঘুমাতাম, এর বেশি আমি মানে ঘুম আসতো না আমার। তো এরপর ভাইয়া বললো তুই চাকরিটা ছেড়ে দে, এইভাবে করে তো আর চলা যায় না, তুই সারাদিন অফিসে থাকিস, সারা রাত সজাগ থাকিস। তো যাই হোক, তারপর আমি রবির চাকরিটা ছেড়ে দিই। তো এরপরে হচ্ছে ডক্টর বাত্রাসের কাছে যাই। ওখানে যাওয়ার পরে আমি ডক্টর বাত্রাসে ফার্স্ট যাই হচ্ছে 2017-এ। 2017 আমি ডক্টর বাত্রাসে যাই। ওখানে যাওয়ার পরেই সে আমার সব ডিটেলস শুনলো এবং সে সেটা ফার্স্টেই বললো যে আসলে ওনার প্রবলেমটা ফিজিক্যালি থেকে মেন্টালি বেশি। ওনার মধ্যে যে ডিপ্রেশনটা কাজ করতেছে এইটার কারণেই ওর ফিজিক্যালি এফেক্টেড। যতক্ষণ পর্যন্ত মেন্টালি স্ট্রং না হবে ততক্ষণ পর্যন্ত ফিজিক্যালি এগুলো ডেভেলপ হবে না। তো তারপরে সে আমাকে ওষুধপত্র দিল। তখনই হচ্ছে দেখা যেত যে রাতের বেলা সারা রাত মানে একেবারে ফুল নাইট আমি ওর সাথে ভিডিও কলিং এ থাকতাম। ওই ভিডিও কলিং এ রেখেই দুজন ঘুমায় যেতাম, কিন্তু কোনো প্রেম ভালোবাসা না, এমনি গল্প, আজাইরা গল্প। ও অফিস থেকে বের হয়ে যে ফোন ধরতো, এরপরে হচ্ছে বাসায় যেয়ে ঘুমাইতো, খাইতো, দাইতো ওই মোবাইল কানে, আমিও লুকায় চুপায় মোবাইল কানে দিয়ে। রাতের বেলাও দেখা যেত যে অনলাইনে ও ঘুমাচ্ছে, আমি সজাগ আছি, আচ্ছা, আমার তো ঘুম নাই। এটা কেউ জানে কিনা আমি জানি না, মানে ফেসবুকে যখন মানে আমরা কথা বলি তখন 12 ঘন্টা পর হচ্ছে লাইন কেটে যায় অটোমেটিক। আচ্ছা, 12 ঘন্টা পর। 12 ঘন্টা ঠিক 12 ঘন্টা পর মানে 11 ঘন্টা 59 মিনিট পর লাইনটা কেটে যাবে। আমাদের এটাই হইতো, প্রতিদিন এটা হইতো যে মানে 11টা ঠিক 12 ঘন্টা পর লাইনটা কেটে যেত, আবার ফোন আবার লাইনে মানে নন স্টপ জিনিসটা হচ্ছে যে 6টা থেকে পরের দিন ভোর 7টা 8টা পর্যন্ত মানে ও পরের দিন যখন অফিসে অফিসে যাচ্ছি। আসা না পর্যন্ত ফোন আছে কানে। ও এর মধ্যে ঘুমাইতো, কিন্তু আমার তার ঘুম নেই। আমি হচ্ছে দেখা যেত যে ও ফোনে আছে, আমি হয়তো ঘুমাই গেছে, আমি মোবাইলে গুটুর গুটুর করতেছি, না হলে হচ্ছে গিয়ে রেডিও শুনতাম। আমার যে ভয়েস কল এর মধ্যে কোনো ঝামেলা হতো না বা কোনো সমস্যা? কিচ্ছু হইতো না, আল্লাহর রহমতে কিছুই হইতো না, কল ড্রপ করা Call drop এই ধরনের কিছু কিছু হতো না। তো যাই হোক, এরকম চলতো। তো দেখা যেত ওই প্রতিদিনের রুটিন ছিল, সে অফিস থেকে বেরোতো, ফোন দিত এবং পরের দিন সকাল অফিসে যাওয়া পর্যন্ত সে ফোনে থাকতো। তো এভাবে চলতে থাকলো। এর মাঝখানে কিভাবে যেন মানে একটা ঘটনা আছে, কি বলো, ট্রেনের। এটা আসলে কেউই জানে না, এটা শুধুমাত্র আমাদের ট্রেনের ঘটনা। এটা আমাদের মধ্যেই 16তে 17তে মার্চে একদিন শুক্রবার হঠাৎ করে কি মনে হলো, রাতের বেলা ফোনেই তো ছিলাম, তো সকালবেলা ঘুম থেকে বেরোনোর পর হঠাৎ করে চিন্তা হলো যে আচ্ছা কাজ করি, আজকে রাতে চিরং দিই। ওই সময় কিন্তু আমাদের মধ্যে কিছু নাই, তখনও পর্যন্ত বন্ধুত্ব জাস্ট বন্ধুত্ব, উই আর দ্য বেস্ট ফ্রেন্ড। ফোন নিয়ে বললাম যে ঠিক আছে চলো চিরং যাবো আজকে। চিরং যাবো, কীভাবে যাবো চিরং কীভাবে যাওয়া যায়, চলো ট্রেনে যাবো। ট্রেনে যাবো, আচ্ছা ঠিক আছে ট্রেনে যাবো। ট্রেনের টিকিট কাটলাম, 2টা সিটের টিকিট কাটলাম। তো আমি ওকে পিক করলাম বাসা থেকে। আমার অফিস থাকে, হাফবেলা অফিস থাকে হচ্ছে শুক্রবারে। তো আমি অফিস থেকে বের হয়ে ওকে পিক করে বাসায়, আমি বাসায় ঢুকে বাইকটা রেখে নিয়ে আবার হচ্ছে টিএসিতে চলে আসি। টিএসিতে আড্ডা দিয়ে ডিনার করে ট্রেন ছিল রাতের ট্রেন 79-তে। তো রাতের ট্রেনে চিরং যাব। তো এয়ারপোর্ট গেলাম, এয়ারপোর্ট গিয়ে বসেছিলাম, ট্রেনে উঠলাম। তো মানে পুরো জিনিসটার মধ্যে যেটা হচ্ছে যে কারণে যাওয়া, মানে একটু রিল্যাক্সেশনের জন্য, একটু পুরো রাস্তার কথাবার্তা বলবো, কিন্তু আমি রাস্তাতে বেচারা কেবিনে ঢুকেই ঘুমাই গেছে গা, একেবারে সুন্দর মতন গুটি সুটি দিয়ে ঘুমাই গেছে গা। মানে আমি খুব টায়ার্ড ছিলাম ওই দিন।
এবং টায়ার গেলে যে কারণে একটা হয় না যে ঠিক আছে আমি একটা মেয়ের সাথে যাচ্ছি, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যাচ্ছি, যার সাথে আমি সারা রাত কথা বলতে পারি, তার সাথে আমি কথা বলবো সারা রাত, জার্নিতে কথা বলবো, সারা রাত জেগে থাকবো, সারাদিন সামনাসামনি কথা বলবো। তো এরকম যে জায়গা থেকে আমি ঘুমিয়ে পড়ছি। সে মানে ওই সে কেবিনে ঢুকা বসেই ঘুম, মানে কি ঘুম, আরে ঘুম। এবং আল্লাহর রহমতে সেই এক ঘুমে সে সকাল কয়টা 5:30টার দিকে উঠছে সে। না মাঝখানে আমি পান করেছি। ও আচ্ছা, মাঝখানে একটু উঠছিল, ওঠা বলতেছে কি অবস্থা, আমি বলছি আমি পান খাবো। পরে সে নাইমা আমাকে একটা পান আইনা দিছে। আপনি আইনা, পান খান সবসময়? ওরে বাবা, হ্যাঁ এই অভ্যাসটা আপনার কাছ থেকে শিখছে? এটাও হয়েছে না, এটাও হয়েছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিপ্রেশন থেকে। পান খেলে ডিপ্রেশন? না, বেসিক্যালি হচ্ছে আমার আম্মুর অনেকগুলো অপারেশন হয়েছে, তার মধ্যে একটা মেজর অপারেশন হয়েছে, সেটা হয় 2013-এ সার্ভাইকাল কর্ডের অপারেশন হয় অ্যাপোলোতে। তো তখন ফুল ডে নাইট সবসময় আমিই থাকতাম হসপিটালে। তো আম্মু তো এইচডিওতে থাকতো, তো আমি তো ভিতরে যেতে পারতাম না, একা একাই। তো দেখা যেত কি আমি নিচে নামতাম, নিচে নেমে হচ্ছে একটা পান খাইতাম, আবার উপর উঠতাম ক্যাফেটেরিয়াতে গিয়ে কফি খাইতাম, মানে ওই থেকে আর কি একাকিত্ব থেকে ওই পান খাওয়ার অভ্যাস চলে আসছে। তো স্টিল নাও সেই পান খাওয়ার অভ্যাস বহাল আছে। এখন আমার শাশুড়ি আম্মাও খায়, দুইজনে মিল্লা খাই পান। এবং আমার বিয়ের পরে ফার্স্ট গিফট আমার শাশুড়ির কাছ থেকে, আম্মুর কাছ থেকে, বিয়ের পরের দিন হচ্ছে সে আমার জন্য একটা বাণিজ্যমেলা থেকে পানের বাটা কিনে নিয়ে আসছে। এবং এখন আমরা দুই শাশুড়ি বউ মিল্লা পান খাই। কয়টা পান খান প্রত্যেকদিন? এটা গল্পের অংশ না? ডিপেন্ডস, লাইক লাইক আজকে মন ভালো, আজকে 6-7টাও খাওয়া যায়, আর মন খারাপ থাকলে তাহলে আরো বেশি। ওর একটা ভালো একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে মানে ও খুব ঝাল খেতে পারে প্রচন্ড পরিমাণে। ঝাল যেমন তো। আমাকে আসলে কোনো বাইরে থেকে যদি কোনো কিছু নিয়ে আসি, স্যান্ডউইচ বা বার্গার টাইপের কিছু, আমাকে খুঁজতে হয় কোথায় ঝাল পাওয়া যায়, এবং বাংলাদেশের কোনো জায়গার ঝাল আসলে ওর লাগে না। সো আমি এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি পকেটে করে 2টা বোম্বে মরিচ নিয়ে যাই, নিয়ে বলি যে ভাই আমাকে 2টা কাইটে ওটার মধ্যে দিয়ে দেন, আমি এটা নিয়ে যাবো। তো তারা দেখি একটু অবাক, 2টা মরিচ একটার মধ্যে, একটা বার্গারে 2টা মোমো? কেমনে বোম্বাই খেতে পারবো? মরিচ, হ্যাঁ। দুইটা এটা আমার নরমাল রুটিন। মানে এটা অনেকেই চাপা মনে করতে পারে, কিন্তু ব্যাপারটা আমি ফিল করি দেখে আমি জানি, কারণ আমাকে 2টা নিয়ে যেতে হয় প্রতিদিন। যখনই যাই তখনই 2টা নিয়ে গিয়ে 2টা পুরো কুচি কুচি করে কেটে পুরো বার্গার বা স্যান্ডউইচ যেটাই নেই দিয়ে তারপর নিয়ে আসতাম, সে সেটা খুব আরামে খেতে পারে উইদাউট মানে কোনো ধরনের হিসেবে ছাড়া। না মানে আমার মাঝে মাঝে খুব ইচ্ছা হয় যে এইরকম ঝাল খাইতে পারতাম, যেটা খাওয়ার পরে আমার নাক মুখ থেকে পানি পড়বে, হিসাবও মানে খালি। 2টা-3টা মোমো মরিচ খেলে আপনার নাক মুখে পানি? সে এক বছর একটা বোম্বা মরিচ খায়, এটা রেগুলার। এটা কখনো হয় না। মানে আমি একসাথে দেখা যায় ভাতের মধ্যে শুকনা মরিচ 17-18টাও খাই। এটা আপনি কিভাবে শিখলেন? আমার আব্বু অনেক ঝাল খাইতো, মেবি জেনেটিক্যালি। কিন্তু জেনেটিক্যালি এরকম আমি আসলে দেখি আব্বু অনেক ঝাল খাইতো। যতই খাক একটা লিমিটেশন তো আছে ভাই। আমার ঝাল না তুললে আমি কি করবো, তুমি তো দেখো পাশে সবাই দেখে। গল্পে যাই, যেটা হচ্ছে যে মানে ঘুমায় পড়লো, এরপরে কাহিনীটা তুমি বলো। তো বেচারা তো আপনি তো ঘুমায়। খুবই ফ্রাস্ট্রেটেড যে ছেলেটা আসলো ঘুমাই গেল, আপনার তো তখনই আমি কত বড় গাধা যে মানে আসলে আমি ওই সময় কোনো প্রেম টেম করি না, কিছু করি না, একটা মানুষের সাথে যাইতেছি, তার সাথে আমি কই গল্প করবো না করে আমি ঘুমিয়ে গেলাম। হ্যাঁ তোমার নরমালি ঘুমনটা আমার জন্য একদিকে প্লাস পয়েন্টই হয়েছে। নরমালি হচ্ছে গিয়ে দেখা যায় যে এরকম একটা সিচুয়েশন, একটা ছেলে বা একটা মেয়ে এরকম থাকলে অনেক কিছুই মাথার মধ্যে হাবজাবি আসে। সেখানে এত ভালো বান্দা, ইনোসেন্ট বান্দা, সে কেবিনে ঢুকেই ঘুমিয়ে গেছে গা। তো দেখা আমার ফার্স্টে অনেক রাগ হয়েছে যে কি দরকার ছিল, আমি বাসায় ঘুমাইতাম তার চেয়ে, তুমি বাসায় ঘুমাইতা। তো ওই দিন জ্যোৎস্না রাত ছিল নাকি পূর্ণিমার দু একদিন আশেপাশে বা পূর্ণিমা ছিল। খুবই কনফিউজিং, কিন্তু একটা ছেলে একটা মেয়ে ট্রেনে ঘুমায় যাচ্ছে কিন্তু ছেলেটা পূর্ণিমা রাতে ঘুমাচ্ছে। এই গল্প কিন্তু পৃথিবীতে এবং প্রথম। এই খোটা আমাকে সারা জীবন রেস্ট অফ দ্য লাইফ শুনে যেতে হবে। আপনার এই কোটা দেওয়ার রাইট আছে এবং আপনি জীবনে শেষ না আমি প্রতিদিন এটা একবার করে তারে মনে করি। একদম এবং অনেকক্ষণ মেজাজ এত খারাপ হয়ে গেছে, পরে আমি হচ্ছে কি তখন মোটামুটি ঠান্ডা লাগতেছিল, তারপরে জানলা খুলে দিছি, যাতে উঠে যায়, যা উঠ তুই। ধাম ধুম অনেক আওয়াজ টাওয়াজ করতেছি, কোনো কিছুতেই সে ওঠে না। আচ্ছা যাক, ভালো কথা। এরপর কি আর করা, আমি এরপরে জানলার পাশে গিয়ে আমি বসে রয়েছি, তো লাইট তো অফ, তো বসে বসে ওর দিকে তাকাইছিলাম। আমি জানি না, লাভ এট ফার্স্ট সাইড মনে হয় এই ধরনের যে ফিলিংসকে বলে হাজারবার দেখছো এর আগে। দেখছি, বাট
ওই যে ঘুমন্ত চেহারার যে একটা কেমন যেন একটা মায়া, ওই মায়ার স্লিপ সাইড বলতে পারবো। না ওইটা মানে ওই চেহারাটা দেখে আসলে কেন জানি প্রেমে পড়ে গেছি। মানে ওই চেহারাটা দেখেই মনে হয়েছে যে যা এই ছেলেটার জন্য লাইফ মনে হয় সবকিছু করতে পারবো, ও মাই গড, হ্যাঁ এভরিথিং করতে পারবো। এরপর কি আমি সারা তুই এক নজরে ওর দিকেই তাকাইছিলাম। যেমন সকালবেলা ঘুম থেকে আমি ওইটাই দেখছি, যেমন আমাদের তাকায় রয়েছে। তাই ওরা যখন চিটাগাঙে পৌঁছাই, তো পিছনে নক করে, সাধারণত পৌঁছানোর পর নক করে, নক করে উঠলাম, উঠে দেখতেছি সে আমার দিকে হয়েই জায়গায় রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি, এটা জানি না কেন সবাই আমাদের দিকে সেকেন্ড লুক দিবে, আচ্ছা এটা কেন দেয় জানি না। এবং চিটাগাঙে নামানোর পরে যেটা সবচেয়ে উইয়ার্ড জিনিস যেটা হয়েছে, যে আমরা হাত মুখ ধুয়ে নাস্তা খেতে বসছি, তো এক বুড়ো চাচা, আমরা ওখানে মানে প্রায় 1 ঘন্টার মতো ছিল, বুড়ো চাচা 1 ঘন্টা আমাদের দিকে তাকাচ্ছে। মানে কিছুক্ষণ পরপরই ঘুরে ঘুরে আমাদের দিকে দেখতেছে। পরে আমি ওরা জিজ্ঞেস, এই আমাদের কি চিনে নাকি দেখতো? ওরা বলতেছে না তোরে মনে হয় চিনে। বলছি না আমারও চেনে না, কেন তাকায় আছে। যাই হোক, তো এরপরে আমরা আবার 10টায় বাস ছিল না, ওই দিন স্ট্রাইক ছিল বাসে আমরা strike। ইসে আসলাম না। হ্যাঁ, বাসে আসার কথা ছিল, টিকিট কাটা হয়েছিল তিশার বা হচ্ছে ইউনিকের টিকিট না, ইউনিকের টিকিট কাটা হয়েছিল। ইউনিকের টিকিট কাটা হয়েছিল, ইউনিক কোনো কারণে বন্ধ ছিল। পরে ওই তাড়াহুড়া করে গ্রিন লাইনের টিকিট কাটা হয়। মজা কিনে হচ্ছে 800 টাকা ঘুমাইছি। গ্রিন লাইনেও উঠে সে আবার ঘুম। আচ্ছা আপনাদের ট্রিপ কেমন ছিল? ওভার দ্য ট্রিপ হচ্ছে ঘুমিয়েছি। ও ঘুমিয়েছিল, ওর জগতের কোনো খবর ছিল মানে না। আপনি কেমন আপনার ফ্রেন্ডের সাথে যাচ্ছেন, যে মেয়েটাকে আপনি একটু পছন্দ করেন, মেয়েটা আপনাকে একটু পছন্দ করে, এটা তো আপনার মানে ওর জগতের কোনো খবরই ছিল না। নির্ঘুম একটা মানে যতটা সময় এটা হচ্ছে নর্মাল। মানে এখন আমার কাছে এখন যেটা মনে হয়, একটা অ্যাবনর্মাল লোকের সাথে যাইতে যাইতে আমার যে অবস্থা, আমি নিজে অ্যাবনর্মাল হয়ে গেছি, যে কারণে পুরো রাস্তাটাই আমার ঘুমে কাটছে। আমি অ্যাবনর্মাল ইন এ সেন্স, মানে অনেক কিছু আছে যেটা তোমার খুব মানে এলিয়েন টাইপের করে আর কি। লাইক সেগুলো আমরা শুনবো, কিন্তু কোনো কিছুতেই আপনি এটা জাস্টিফাই করতে এটা কি হয় যে কখনো? একটা হ্যাঁ, ট্রেনের এটার জন্য আমি এখনো guilty feel পৃথিবীর করি। কোটি কোটি প্রেমিকদের ড্রিম যে সে তার প্রেমিকাকে নিয়ে একটা রাত্রেবেলা ট্রেনে কামরায় দুজন যাচ্ছে, তারপর একটু শীত জ্যোৎস্না রাত, মানে এটা তো মানে কোটি কোটি প্রেমিকের অভিশাপ পড়বে আপনার উপর যে আপনি কেন সেটাই মনে হয় পড়তেছে ভাই, এই জন্য আমার সাথে ঘুরতেছে, যে কারণে আমাকে বিয়ে করতে হয়েছে তাই। আচ্ছা আচ্ছা যে আমরা গল্পে যে এইরকম ভাবে আমাকে ব্লেম করলো। ভালো অভিশাপ এটা ভাই। যাই হোক, সে বাসে উঠাও সেম ওয়েতে ঘুম, একেবারে ঘুম। বাসের ছবিটা ছিল আমার কাছে, আমি তার ঘুমন্ত ছবি তুলছিলাম। না দেখুন দাদা, আচ্ছা যাই হোক, আচ্ছা হ্যাঁ বাসের মধ্যে সে সজাগ হয়েছে বলতে কুমিল্লাতে আইসা, কুমিল্লার ধারে কাছে, তাও শুধুমাত্র তার মানে জোরে সরে পিচাপসা হ্যাঁ। ওকে তো সে ওই উঠছে, উঠা কইরা আইসা আমার দিকে একটু তাকাইছে, তাকে আবার ঘুম। তো পান কিনে দিল না এবার? না, আসার সময় কোনো পান টান নাই। পান কি, ও তো ঘুম। ওর মনে হয় যে সেদিন মনে হয় কি জানি আল্লাহ মাহবুব জানে, সারা দুনিয়ার ঘুম ওর চোখে দিয়ে দিছে আল্লাহ। তো যাই হোক, এরপরে ঢাকায় চলে আসলাম। আসার পরে আমার মনে হয় কি আমার ওদিন ঘুমটা তোমার পছন্দ হয়েছে, এই জন্য আমি ঘুমাই গেছি। কি জানি না, মেবি। তবে আমি এখনো জানি না যে ওই দিন রাতে যদি ওইভাবে না ঘুমাইতো, আমি হয়তো এতটা ওর প্রতি ইনভলভ হতাম, Right. এতটা ডিপলি ওর প্রতি আমি এটা ন্যাচারাল একটা জিনিস তো হয়ে গেছে, মানে ঘুম তো আর ইচ্ছা করে আসতে যায় না, বা একটা ছেলে ওই পরিস্থিতিতে ঘুমানোর চেষ্টাই করবে, এটাই স্বাভাবিক, এইটা যতটা মানে সম্ভব জেগে জেগে থাকা যায়। হ্যাঁ এই জিনিসটা যতক্ষণ শুনতে অনেকটা মানে মনে হয় যে কেমন যেন সিনেমা না 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 বাট অনেস্টলি মানে আমি এখনো যদি চিন্তা করি তো মনে হয় যে কি এক চেহারা দেখা আমি একেবারে পাগল হয়ে গেছি। একেবারে মানে ছোটবেলা থেকে ওরা আমি চিনি, ছোটবেলা থেকে এত কথাবার্তা এত কিছু, কিন্তু এইরকম ফিলিংস কখনো কাজ করেনি। ওই দিন ওর চেহারা দেখা কেন জানি পাগল হয়ে গেছিলাম। যাই হোক, এরপর ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ওকে বাসায় মানে বাসা বলতে নামাই দিয়ে আমি বাসায় চলে গেলাম। এখানে উল্টাবো। হ্যাঁ, দেখা যেত উল্টাটা হয়। অলওয়েজ আমি ওর জন্য ওয়েট করতাম, ওই খুব কমই আমার জন্য ওয়েট করতো। আমি দেখা যেত অনেক লং টাইম ধরে বসে আছি, অপেক্ষা করতেছি, তার কোনো খবর নাই। বলো তারপর। এটা 17 কাহিনী। হ্যাঁ, 17 পরে হচ্ছে মানে এর মধ্যে আমাদের দেখা সাক্ষাৎ তো রেগুলারলি। ওই সময় রুটিনটা ছিল এরকম যে অফিস থেকে বেরোবো, ওর সাথে দেখা করে এগুলো দেখা করে আমি বাসা বলতে চলে যাবো, বাসায় রাত 11-10টা বাস।
এটা রেগুলার রুটিন ছিল এই রুটিনটা। তো এর মধ্যে একদিন যমুনাতে হ্যাঁ যমুনাতে আমরা কি জনের ছবি দেখবো ঈদের আগের দিন, কোরবানির ঈদের আগের দিন। দুই দিন আগে কোরবানি 2 তারিখে ছিল, আর 31 তারিখে আর 31 অগস্ট আর কি আমরা শিখেছিলাম। না 2 দিন আগে, ওই পরের দিন হচ্ছে গেল কোরবানি বন্ধ শুরু হবে। ওই তো 2 তারিখে কোরবানি ছিল, হ্যাঁ তার আগের দিন গভর্নমেন্ট বন্ধ, তার আগের দিন তার আগের দিন 31 ওই তারিখ। দিন হচ্ছে আমরা যমুনায় ব্লকবাস্টারের ছবি দেখতে গেলাম, গ্লাস হাউস। মজার কাহিনী হচ্ছে পুরো হল খালি ছিল, শুধু আমরা 2 জন। একেবারে পুরা হল খালি, মানে মেবি এটা ঈদের ছুটির কারণে হতে পারে, কেন জানি না, পুরা হল খালি। আনফরচুনেটলি সেদিন আমরা মুভি দেখতেও পারিনি। কিছুক্ষণ দেখে ফার্স্ট হাফের অর্ধেক তো ওর মনে হয় দেখা হয়নি। মিন্টে মোর ভাইয়া ওকে ফোন দিচ্ছে, ব্যাংকে যেতে হবে একটা কাজে। তো সাথে সাথে ওখান থেকে বের হয়ে ব্যাংকে দৌড়াদৌড়ি। অথচ আমি যেই ব্যাংকের সামনে নামলাম নিকুঞ্জ এসে সিটি ব্যাংকে, ঠিক আমার সামনে থেকেই ভাইয়া রিক্সা নিয়ে যাচ্ছে। আমি দেখছি, আমি বলতেছি ওকে দেখো ভাইয়া যেতেছে, ভাইয়া আমাদেরকে ওইখান থেকে ডাকায় না, এখন আমাদের সামনে দিয়ে যাইতেছে। আপনার ভাই? হ্যাঁ আমার ভাই, আপনার বড় ভাই? আমার বড় ভাই। যে ভাইয়ের ব্যাট? না না, না। এটা বড় ভাই, আচ্ছা, সবার বড় ভাই। আমার ছোট দুই ভাই আর ভাই, ব্যাট আমি হবে। আমরা 2 ভাই 2 বোন, তো এই হচ্ছে আমার সবচেয়ে বড় ভাই। তো সে দেখে নাই মেবি, পরে আমরা হাঁটতে হাঁটতে ওখানে আমাদের নিকুঞ্জে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আছে, আমাদের জন্য বলবো, টমি মিয়া। ওইটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ডেটিং, আড্ডাবাজি, গল্প ওই টমি মিয়াতেই। নিকুঞ্জে আসা মানেই হচ্ছে ওর সাথে দেখা হওয়া মানেই হচ্ছে টমি মিয়াতে যাওয়া। না টমি মিয়াতে এমন ছিল যে মানে টমি মিয়া যে সার্ভার ছিল সে আসলে জানতো যে কি লাগবে, এবং আমরা দুজন ঢুকলেই সাথে সাথে পুরো রেস্টুরেন্টের আমাদের গান খুব চেঞ্জ হয়ে ফেভারিট যেত। ফেভারিট একটা কর্নার ছিল, এবং যখনই হচ্ছে কি আমরা ঢুকতাম তখনই হচ্ছে কি সে দেখা যেত মোটামুটি ওই জায়গাটা খালি করার জন্য ব্যস্ত হয়ে থাকতো, যে ওইখানে আমাদেরকে বসতে হবে। তো ওই জায়গায় বসতাম এবং ঢুকার সাথে সাথে দেখতাম যে পুরো টমি মিয়ার গান চেঞ্জ, সেই কি আলিশান রোমান্টিক গান ছাড়া আপনাদের শুরু হয়ে যেত। পছন্দের গান? হ্যাঁ, শুরু হয়ে যেত। আপনাদের বাসা কি দুজনের কলকাতা ছিল? না, আমি তো শুরুতে 2005 হচ্ছে এ, বাসাবোধে ছিল আহমদবাগে, তারপর হচ্ছে 5-এ হচ্ছে সে নিকুঞ্জে চলে যায়। আমার বাসা তো ওইখানেই, আমি ওখানেই ছিলাম। মানে ওইখান থেকে এইভাবেই দেখা হতো, মানে বাসা থেকে অফিস থেকে বা বাসা থেকে হচ্ছে নিকুঞ্জে যাওয়া, নিকুঞ্জে গিয়ে টমিতে বসে আড্ডা পিটে টিটে যদি ঘুরতে যেতে হইতো তো আশেপাশে ঘুরতে যেতাম, নয়তো কি আর ঘোরাঘুরি, তুমি তো টমি মিয়া পাওয়ার পর থেকে আর ঘোরাঘুরি বন্ধ করে দিছো। কাইন্ড অফ এটা তো বলতে হবে না। অবশ্যই। আশেপাশে নিয়েও গেছি হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে গেছো শুনি? ওই লিস্টটা না দেই। হ্যাঁ, কারণ তুমি টমি মিয়াতেই যাইতা খালি, তোমার টমি মিয়ার জিনিসপত্র পছন্দ ছিল। সেটা আমি লিস্টটা খুব মজা ছিল। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম? ফার্স্ট প্রপোজ ওই দিন হচ্ছে গেল আমি আসলে তাকে অফিসিয়ালি না, জাস্ট হচ্ছে এমনি বলা যে সে আমাকে একটা পায়েল গিফট করছে। তোর জন্য একটা জিনিস আনছি। তখন আপনারা তুই ডাকছেন নিজেকে? আমরা এখনো ডাকি, ওকে, এখনো ডাকি। তো দেখ তোর পায়ে লাগে নাকি? পায়েল আনছে, কি মনে করে আনলো? আচ্ছা যাই হোক, কিছু একটা বলবো মনে হয়। যাই হোক, তো দেখলাম, আমি বললাম যে মানুষ পায়েল দিলে সাধারণত মেয়েদেরকে পরায় দেয়। যদি পরে দেয়। হ্যাঁ, তো সে অনেকক্ষণ চিন্তা করলো, কি জানি চিন্তা করলো মাথার মধ্যে, আল্লাহ জানে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ডিসাইড করলো না পরায় দিতে। তারপর সে অনেক কষ্ট করে চেষ্টা করে অনেকক্ষণ টাইম নেওয়া পড়ায় দিল। তারপর আমি বললাম যে পায়েলটা কেন? বললো এমনি। তারপর কি বুঝিলা? এখন না বুঝলাম, আমার ঠিক মনে নেই। না, তুমি আমাকে আই লাভ ইউ বা এই টাইপের আমি ধরুন এই ধরনের অফিসিয়ালি কোনো কোনো কথা কিছু বলি না, কখনোই বলো না। এটা কখনোই আমরা কেউ বলা কাউকে হয় বলি না। না। এই যাও, আমি অনেকবার বলছি। সেটা একটা পর্যায়ের পর হ্যাঁ, তা ঠিক। অফিসিয়ালি ভাই আমি তোকে ভালোবাসি এই ধরনের কিছু তো বলা হয় না কখনো। আজকে বলে দিই। ওই আর কি হইলো। তো ওইখান থেকে আসলে মানে অফিসিয়ালি বা মানে ওই দিনটার পর থেকে, ডায়াগ্রাম, মানে ওই দিনটার পর থেকে ভালোবাসা যদি বলেন, সেটা শুরু। দুইজনই বুঝলাম যে হ্যাঁ, আচ্ছা সামথিং ইজ আমাদের মধ্যে একটা হ্যাপেনিং। জিনিস কি, মানে আমাদের আসলে অনেক কিছু বলতে হয় না, মানে
নিজেরা নিজেদের মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে হচ্ছিল সেগুলো ধরে ফেলা যায়। এটা যখন যে কোনো কিছুই হোক, যে আমার কিছু দরকার সেটা আমাকে বলতে হবে না, অটোমেটিক্যালি সেটা হয়ে যায়। এখন আমার যে কোনো কিছু দরকার, সেটা যদি আমি তার দিয়ে তাকাই, সে বুঝতে পারে। তার বেলাতেও সেম, তার কিছু লাগলে সেটা দেখলে বুঝে যায়। সে মানে তার একটা অভ্যাস আছে এরকম যে সে রাগ করলে সাধারণত সেটা প্রকাশ করে না, কিন্তু সেটা আমি বুঝি। বুঝা তো কিছু করো, সেটা বুঝা সে আর উল্টা রাগ দেখায় আচ্ছা। সবসময়। আমি যদি রাগ করি, কিছুক্ষণ পরে দেখা যাবে সে উল্টা রাগ জারি মারতেছে তোমার বাসায়। রাগ ভাঙানোর মতো ক্যাপাসিটি আমার নাই। মানে ওর ভাবখানা এমন যে এখন আমি রাগ করছি, তোমার রাগ ভাঙাইতে পারবো না, তুমি এসে আমার রাগ ভাঙাও। সেটা ভাঙালে তো সুবিধা হয়ে যায় না, আমার রাগ ভাঙাতে তো সময় লাগবে। আলটিমেটলি দেখা যায় যে আমিও যদি রাগ করি, গিয়ে পরে ওর রাগই ভাঙাইতে হয় আমাকে, আমার রাগ আর কেউ ভাঙাইতে আসে না। যাই হোক, তো 17 এভাবে চলে গেল। এরপরে 18, তো এরই মধ্যে আমরা দুজনেই বুঝতে পারতেছিলাম যে সামথিং ইজ হ্যাপেনিং। আমি তো এর আগেও আমার ওর প্রতি একটা দুর্বলতা ছিল, কিছুটা খানিক বাদে বাট মেবি পায়েলের গল্পটা ওখানেই শেষ, পায়েল আপনাকে দিল পরে? না, ওই পায়েল দেওয়ার পর থেকেই আর কি আমি বুঝতে পারলাম যে ওর তরফ থেকেও সামথিং, সেও আমাকে পছন্দ করে। তো এরপর থেকেই দেখা যায় তো আমরা এমনিই গল্প করতাম, মানে প্রেম বিষয়ক গল্প, ঘর বাড়ির গল্প, মানে দুনিয়ার বাহির থেকে আমরা তখন ঢাকা শহরে এসে প্রবেশ করি যে মানে না ভাই, ঢাকা শহরে বলতে কিছু একটা আছে। হ্যাঁ। এখন আকাশ বাতাস কথা না বলে নিজেদের কথা বলা ভালো। বলো। 17 থেকে 18, 1 বছরের মতো। 18 এটাও অনেকেই জানে না, খুব ক্লোজ যারা শুধুমাত্র তারাই জানে। ওই যে ইয়েটা সেপ্টেম্বরে না এটা বলেই দিই, আমি কিছুজন বলছি, যখন বলতে সেটা বলতে না, তার এরপরে হচ্ছে ইন দ্য মিন টাইম হচ্ছে কি আমি ডিসিশন, এর মধ্যে আমার বাসা থেকেও বিয়ের জন্য আসলে সবাই বলতেছিল, যেহেতু আমি আমার বাসায় সবচেয়ে ছোট, প্লাস হচ্ছে আব্বু আম্মু দুজনেই মারা গেছেন। তো আমার জন্য আমার ভাইয়াই সবকিছু, সেই আমাকে সবকিছু করছে একেবারে। আমার আব্বু মারা গেছেন অনেক ছোটবেলায়, তো সেই থেকে আমার ভাইয়াই মানুষ করছে। তো তার একটা টেনশন ছিল আমাকে সেটেল ডাউন করার। তো এর মধ্যে অনেক প্রপোজাল আসে, অনেক ভাঙে, এই হয় সেই হয়। আমার কথা ছিল ভাইয়া ঠিক আছে, তোমার পছন্দ হলে আমি রাজি। আমার যেহেতু কোনো নিজস্বই নাই। তো 18তে কি হয়েছে, 18তে এরকম সাডেনলি একদিন ওরা আমি বলছি যে ঠিক আছে, অনেক হয়েছে, এখন আমরা বিয়ে করবো। যাই হোক, তুমি তোমার বাসায় বলো, আমি আমার বাসায় বলি। তো বলতেছে কি বলবো? আমি বলবা পছন্দ করি, তারা তো আমাকে চেনেই ছোটবেলা থেকে। তো এরপরে ও বলতেছে না, তুমি আগে ভাইয়াকে বলো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ফোনটা অনলাইনে রাইখা আমি সামনের রুমে গেছি, যে ভাইয়ারে ডিরেক্ট বলছি, ভাইয়া তুমি তো বিভোরকে চেনো তাই না? তো ভাইয়া বলতেছে হ্যাঁ চিনি। হ্যাঁ, আমি বিভোরকে পছন্দ করি, বিয়ে করবো। ভাইয়া আমার দিকে তাকায়, কোনো কোশ্চেন করে নাই, সে আমাকে জাস্ট একটা কথা বলছে, আচ্ছা তাহলে বল আঙ্কেল আন্টির সাথে কবে কথা বলবো বিয়ের জন্য। এর মধ্যে একটা মজার কাহিনী আছে। মানে 18তে হচ্ছে কিছু সে জিজ্ঞেস করে নাই সে আমাকে। 18তে আমি ওদের বাসায় ফার্স্ট যাই, মানে বড় হওয়ার পরে ওদের বাসায় ফার্স্ট যাই, এবং প্রথম দিন ভাইয়া আমাকে দেখে চিন্তা করতেছিল যে এই ছেলেটা যদি আমার বোনের জামাই হয়তো খুব ভালো হতো। ভাইয়া বলছে এটা না না সে মনে মনে সেটা ও আমরা পরে যাওয়ার জানছি। পরে, ও বাসা থেকে যাওয়ার পরে ভাইয়া আমাকে বলতেছিল এই ওর মতন একটা উঁচা লম্বা, তখন তো আরো শুকনা ছিল, স্লিম ছিল, স্লিম ফিগারের অধিকারী, তো এই ছেলেটা অনেক টল হ্যান্ডসাম, এই ধরনের একটা ছেলে আসলে তোর জন্য ঠিক ছিল, পারফেক্ট ছিল। ওইটা সে বলছে। তখন আপনাদের প্রেম নেই? না, ওই সময় চলতেছে মানে মনে মনে তো খুশি আমি হবে। হ্যাঁ হ্যাঁ। আমি যাক প্রথম স্টেজ পার হয়ে গেছি, ভাই অলরেডি মানে এই পছন্দ কারণেই করছে। প্রথমে বলার পরে যেটা হয়েছে ভাই একবারই রাজি হয়ে গেছে যে ঠিক আছে আঙ্কেল আন্টিকে তাহলে বলি। আমি যখন ভাইয়াকে ডিরেক্টলি বলছি যে ভাই আমি বিবাহটা পছন্দ করি, আমরা বিয়ে করবো, তো ভাইয়া আমাকে একটা কোশ্চেনও করে নাই, জাস্ট বলছে আঙ্কেল আন্টির সাথে আমরা কবে কথা বলবো। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বইলো। পরে আমি আইসা ওরে বলতেছে এই দেখো, আমি ভাইয়ারে বলে ফেলছি এখন যাও তুমি বাসায় বলো গিয়া। তারপর বলো। আমার সাথে আসলে মার সাথে আমার ক্লোজনেসটা খুব বেশি। তো মার সাথে আবার আমার শাশুড়ির সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, মোটামুটি ভালোই একটা বন্ডিং ছিল।
তো মাকেও আমি বললাম এরকম যে এরকম এরকম অবস্থা, আমাদের তিনতলায় থাকতো স্বর্ণা, তো স্বর্ণা কিছু মনে আছে কিনা। আমি বললো যে হ্যাঁ আছে, ভাবি তো খুব ভালো ছিল, ইয়ে ছিল। তো মাকে বললাম যে ঠিক আছে, আমি তো তোমরা দেখতে পারো, আমি বলিনি সরাসরি যে আমি পছন্দ করি বা এই ধরনের কিছু, তোমরা দেখতে পারো যে আমি রাজি আছি বিয়ে করার জন্য। তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা যাবো, বাবা মা আর মা যাবে দেখা করতে। পরের শুক্রবার না তারপরে শুক্রবার, মানে 2 সপ্তাহ পর বাবা মা হচ্ছে ওদের বাসায় যায়, বাসায় গিয়ে ওকে দেখে আসে। এটা হচ্ছে কি 18 অগস্টে 31 তারিখ। হ্যাঁ, তো দেখে আসে। তো আম্মা আব্বা দুজনেরই পছন্দ, খুব পছন্দ হয়, ভাইয়ের তো পছন্দ আছেই, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমরা সবাই একসাথে থাকি, তো ফুল 51 পরিবার বলতে যা বুঝে, পুরো বিল্ডিং আমরা সবাই একসাথে, সবাই মিলে যাবে, দেখবে, দেখে সবকিছু ফাইনাল করবে। তো মাথায় কি ভূত চাপলো, সেপ্টেম্বরের 28 তারিখে হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে আজকে বিয়ে করবো। অলরেডি কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে অফিসিয়ালি, বিয়ে আমাদের সামনে, তার আগেই ভূত চাপছে আমরা বিয়ে করবো। এবং মজার বিষয় হচ্ছে আমি গিয়ে শুক্রবারে জাস্ট বিয়ের কিছুক্ষণ আগে যাওয়ার আগে ভাইয়াকে বলছি যে ভাইয়া আমি যাই। ভাইয়া বলতেছে কই যাস? আমি বিয়ে করতে যাই। তো ভাইয়া আমার দিকে জাস্ট তাকায় বললো মানে কি? বলছি হ্যাঁ আমি বিয়ে করতে যাই। কাকে? বিবরকে। তো বলতেছে তোর না বিয়ে তো সামনেই। তো ভাইয়া সেই মুহূর্তে অনেক রাগই হয়ে গেছিল। তো এটা কি ফাইজলামি নাকি? তোর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তুই এখন বলতেছিস বিয়ে করবি, মানেটা কি? না এমনি আমরা দুজনে বিয়ে করব, পরে আবার সবার সাথে বিয়ে করব। একটা মানুষের কয়বার বিয়ে হয়? এটা তো আমাদের পালায় বিয়ে হবে, খালি তোমরা জানবা আর কেউ জানবে না। তো যাই হোক, এরপরে ভাইয়া আমার মনে হয় দুনিয়াতে একমাত্র পালায় বিয়ে, যে বিয়েতে ফ্যামিলি জানে, ছেলে আর মেয়ে পালায় গিয়ে বিয়ে করতেছে। এরপরে ভাইয়া হচ্ছে আব্বুকে ফোন দেয়, আমার শ্বশুরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার বাসায় কিন্তু জানে না, এই কাহিনী জানে না। আপনার কি একটা ছেলে মেয়ে বাসায় না ভাই বোন আছে? আমার ছোট ভাই আছে। আচ্ছা, আর ওর আমি ভাই তো আছে? 4 ভাই বোন, আমি সবার ছোট। বোন আছে আর? হ্যাঁ বড় বোন আছে, মানে সবাই সেটেল। ওকে আমি সবার ছোট। আমার ইমিডিয়েট যে বড় ভাই সেও আমার চেয়ে 11 বছরের বড়, ওকে। আর বড় ভাইয়া তো আমার চেয়ে 16 বছরের বড়। তো যাই হোক, তো ভাইয়া অনেক চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ তোর বিয়ে টিয়ে সব হয়ে গেছে, মানে সব ঠিকঠাক, এখন এই ধরনের ফাইজলামি করার মানে কি? আব্বুকে বলছে, আব্বু আবার খুব রাগী টাইপের মানুষ, মানে শ্বশুর, সেও শুনে অনেক। এঙ্গেজমেন্টের কাহিনীটা বলি, সেটা হচ্ছে যে আব্বা আম্মা ওকে দেখার পরে মানে এতই পছন্দ হয়েছে, সাথে সাথে হচ্ছে আংটি কিনে এনে তাকে আংটি পরা গেছে, যে না এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। ভাই যত কিছুই হোক বুকিং দিয়ে রেখেছে, দরকার পড়লে পরে সবাইকে এসে আবার আংটি পরাবো, কোনো সমস্যা নেই। তো ওইটা হচ্ছে ওই মানে বাবা মার দিক থেকে হ্যাঁ এঙ্গেজমেন্ট করা। হ্যাঁ ওইটা আমাকে ওটা হচ্ছে ফার্স্ট এঙ্গেজমেন্ট। আংটি পরাই গেছে, ওইটা আসলে আমাদের জানা ছিল না যে এরকম আংটি টাংটি পরানো হবে। আমাদের জাস্ট প্রিপারেশন ছিল আব্বু আম্মু আসবে, অনেক বছরে দেখা সাক্ষাৎ নাই, আসবে দেখবে ব্যাস এই। তো বাট দেখলাম যে আব্বু জাস্ট মাগরিবের নামাজের আগে আম্মু বলতেছে দেও না, আব্বু বলতেছে হ্যাঁ দেব, দাঁড়াও দিব। তখন আমি চিন্তা করতেছি কি দেওয়ান দিয়ে নিয়ে কথাবার্তা বলতেছে। তখন দেখি যে আম্মু আর কি ব্যাগ থেকে একটা রিং বের করলো, বক্স বের করলো, পরে আব্বুকে বললো যে তুমি পরায় দাও। আব্বু আবার বলতেছে না 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 আমি পরাইতে পারবো না, তুমি পরায় দাও। পরে আব্বু কি করলো, বক্সটা শুদ্ধই আমার হাতে দিয়ে দিল, নে বাবা তুই পরে নে। ওইটা ছিল আমার ফার্স্ট এঙ্গেজমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে তো বাবাকে ফোন দিল, বাবা পরে আমাকে ফোন দিয়েছে, কি ব্যাপার এই কি শুনতেছি, মানে এটা কোন ধরনের ফাইজলামি, যে মানে একটা তো সমাজে তো মুখ দেখানোর মতো একটা ব্যাপার স্যাপার আছে, তুমি এখন বিয়ে করো মানে। আমি বললাম যে আমি কিছু জানি না, আমি আগে যাই দেখি করি, তারপর তোমার সাথে এসে কথা বলতেছি। তো আমি গেলাম, ফ্রেন্ডকে ফোন দিলাম সাথে সাথে যে এরকম এরকম অবস্থা, বিয়ে করতে চাই, সাক্ষী লাগবে। তো আমার 2টা ফ্রেন্ড ছিল, রিয়াদ আর সেতু, তো বললো যে ঠিক আছে আসতেছে। আর আমার এদিক থেকে আমার সাক্ষী ছিল আমার ছোট ভাবি। ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে করবি যখন, তাহলে ঘরের কেউ থাকা দরকার, যা তাইলে ওরে নিয়ে যা, মানে আমার ছোট ভাবিকে বলতেছে। পরে আমার ছোট ভাবি গেছে, যাক সে সাক্ষী হয়েছে, আমার একটা বান্ধবী ছিল সে সাক্ষী হয়েছে। এটা আমাদের
সিক্রেটলি ম্যারেজ, যাই হোক। এরপরে ওর বাসা এটা থেকে আত্মীয় স্বজন কেউই জানতো না, মানে শুধুমাত্র কোর ফ্যামিলি মেম্বাররা শুধু জানতো, হ্যাঁ। এছাড়া আর কেউই জানতো না। এরপরে ওর বাসার 14 গোষ্ঠী আসছে আমাকে আংটি পরাইতে। মানে আমাদের অলরেডি বিয়েটি হয়ে গেছে, তারপরে তারা 14 গোষ্ঠী আসছে আমাকে আংটি এবং পরাইতে। দুঃখের বিষয় একটা বলি ভাই, যেটা হচ্ছে যে সেপ্টেম্বর 28 তারিখে আমি বিয়ে করলাম, আমি এখন অফিসিয়ালি সমস্ত দিক থেকে তার হাজব্যান্ড। তারপরের দিন আমরা কেস খাইলাম। আর বলি তো পরের দিন কি কারণে যে বের হয়েছে, আমরা ধানমন্ডিতে আড্ডা দিব, আমার যে ধানমন্ডি সার্কেল আছে সার্কেলের সাথে একসাথে আড্ডা দিব। তো আমি আসার সময় বলতেছি তুমি হেলমেট পরো, কারণ ওই সময় তো হচ্ছে গেল হেলমেট না পরলে কেস দেয়। বলতো না পরবো না, হেলমেট পরবো না, হেলমেট পরলে অস্বস্তি লাগে, এমনিই যাবো, কিছু হবে না, আজকে শুক্রবার দিন কিছুই হবে না, সরি শনিবার দিন কিছুই হবে না। গেলাম, ভালো কথা। প্রাইম মিনিস্টার কার্যালয়ে কোর্স করার পরে নব থিয়েটারের সামনে যাওয়ার পরই সার্জন ধরছে। সার্জন ধরে আমার লাইফে দেখে একমাত্র সার্জন, খুবই ভদ্র একটা লোক, আমার সে লাইফেও দেখা। আমাকে কিচ্ছু বলে নাই, ওর কাছে কি বলছে আপা 500 টাকা বের করে। হঠাৎ 500 টাকা বের করবো মানে মানে ঠিক আছে বুঝলাম, মানে সাধারণত যেটা হয় যে আমরা যেটা চিন্তা করি যে পুলিশ বা সার্জন ধরলে কাগজ দেন, হ্যাঁ কাগজ দেন, ইয়ে দেন, বা কোনো কিছু চাইতে হলে এক সাইডে নিয়ে গিয়ে চায়, যেটা হয় সাধারণত। পুলিশের কেউ শুনলে আসলে আই এম সরি এরকমটা হয়। তো উনি সরাসরি চাই বসলে যে 500 টাকা দেন। তো ও কি করবে না করবে তার পাশ থেকে ওইটা 500 টাকা দেন। সার্জন ভাইয়া 500 টাকাটা নিল, নিয়ে ওকে দিয়ে দিল। ভাই এই ধরেন 500 টাকা, এখন আপনার গাড়ি কাগজপত্র দেন, আমি আপনার কেস দেব। এটা হচ্ছে আমার ফার্স্ট বিয়ের পরে আমার লাইফের ফার্স্ট কেস খাওয়া ভাই, তাও আমার বউয়ের জন্য। আর সবচেয়ে প্যাথেটিক জিনিস যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে 28 তারিখে খবরদার, ভাইয়া তোমার পিটাইবে। ভাইয়া শুনতে না, ভাইয়া ঘুমিয়েছে। 28 তারিখে বিয়ে করার পরে আমি তার বাসায় আসলে থাকার জন্য পারমিশন পাইনি। আমি প্রতিদিন যাইতাম, প্রতিদিন 11:30 পর্যন্ত বাসায় ওয়েট করতাম, ছাদে আড্ডা দিতাম, বাসার কেউ থাকতে বলে না। আমার কথা হচ্ছে যে একটা বার যদি বলে বলে যে থেকে যাবে। ভাই তুই থেকে যা আজকে, আমি একবারে রাজি না, কোনো কথাবার্তা নেই, আমি আজকে থাকবো। ভাইয়া প্রতিদিন রাতে বলতো কি, বিভোর তুমি কিন্তু খেয়ে যাও, তুমি কিন্তু খেয়ে সাবধানে যাও। তো আমার বাসার ভাবিরা, আমার 2 ভাবি প্লাস আমার বড় ভাইয়ের ছেলে, আমার যখন পিচ্চি ছেলে, সেও পর্যন্ত খুব ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। কি বাবা এখনো বোঝে না কিছু, বাবা বিভোর আঙ্কেলকে বাসায় থাকতে দেয় না, কেন থাকতে দেয় না? তো অলমোস্ট আসলে ভাইয়ার মাথায় ওইটা, ভাইয়ার আসলে ওইরকম মানে ওইভাবে সে চিন্তাই করে যে মানে বিভোরে থাকতে বলো তো কিছু নাই, তার মন চলে সে থাকবে। তার চিন্তা ভাবনা ছিল ওইরকম করে, তাকে অফিসিয়ালি বলতে হবে যে আমাকে না ঠিক আছে তুমি বাবা থেকে যাও বা ইয়ে করো। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে গেল আমাদের সেকেন্ড এঙ্গেজমেন্ট হওয়ার পর তারপর হচ্ছে আমি পারমিশন পেয়েছি বাসা থাকার জন্য। তা হচ্ছে কি 14 গোষ্ঠী আসছে, আয়শা আমাকে আবার আংটি পরাইছে। মানে আপনাদের কয়বার এনগেজমেন্ট, কয়বার বিয়ে? 2টা বিয়ে, 2টা এঙ্গেজমেন্ট, সবকিছুই 2টা। বাট এই ধরনের এই কথাগুলো আজকে ফার্স্ট টাইম মানে বলতেছি। দ্যাটস গুড। এই প্ল্যাটফর্মে সবাই এসেই আর প্রথম অনেক কথা বলে, এবং আপনাদের কাছে আমি অনুষ্ঠানের শেষ দিকে অনেক কথা জানতে চাইবো, যে কথাগুলো আপনারা দুজনকে প্রথমবার বলবেন। আর এই কথাগুলো আসলে ওই যে জাস্ট আমার বাসার ভাইয়া ভাবি, ওর বাসায় আব্বু আম্মু, আমার ছোট আমার দেবর, জাস্ট এই কয়টা মানুষ ছাড়া, আর আমার 2টা ফ্রেন্ড, ওর 2টা ফ্রেন্ড, এরা ছাড়া এই ধরনের কথাগুলো এই দুনিয়াতে আর কেউ জানতো না। বাট এখন মোটামুটি সবাই জানে। তারপর বলো, না তুমি বলো। তারপর কি বিয়ে আসলে যেটা হচ্ছে যে জানুয়ারিতে, এরপরে 3 মাস পরেই বিয়ে হয়। জানুয়ারির 18 তারিখে অফিসিয়ালি যেটাকে আমরা বলতে পারি যে বিয়ে হয় আমাদের। কিন্তু এর মধ্যে যেটা হচ্ছে যে মানে প্রথম বিয়ের পরে থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস মোটামুটি আমাকে হচ্ছে গেল রীতিমতো তীর্থের কাক হয়ে থাকতে হয় যে মানে কখন দেখা পাবো। মানে আমি কিন্তু বিয়ে করছি, আমার বউকে আমি দেখতে হবে, তারকেও আমাকে হচ্ছে মানুষের পারমিশন নিয়ে দেখতে দিতেছিল। হ্যাঁ, ইভেন তখন কেন জানি আমার বড় বোন না, আমার বড় বোনের হাজবেন্ড, সে বলতো না
বিয়ের আগে ছেলে মেয়ে এভাবে দেখতে এত দেখা সাক্ষাৎ করতে হয় না, অথচ অলরেডি কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ। সে তারপরও বেচারা অনেক দিন তাকে এইভাবে ওয়েট করতে হয়েছে। আচ্ছা এরপরে আমাদের ফিক্সড হলো 18 তারিখ জানুয়ারির, হুম হুম 2019-এর 18ই জানুয়ারি আমাদের অফিসিয়ালি বিয়ে হয় আবার। এরপর আমাদের প্রোগ্রাম হয় 25 জানুয়ারি, আচ্ছা যখন হচ্ছে কি আমি অফিসিয়ালি বউ হয়ে যেই বাসা হচ্ছে কি একেবারে ছোট্টবেলায় থাকতাম সেই বিল্ডিং এই আবার ভাইয়ের officially বাড়িতে বউ হয়ে আসছি। ভাইকে শাশুড়ি শ্বশুরি বানায় হচ্ছে গেল, ওই বাসায় গেল। হ্যাঁ, ভাতিজাকে জামাই বানায়। ভাতিজাকে জামাই বানায়। এই তো 2019-এ 25 জানুয়ারি আমি অফিসিয়ালি বাসায় আসি, ওদের বাসায়। তো সেই থেকে তো এখন পর্যন্ত আসি আল্লাহর রহমতে। তো আপনার কনজুগাল লাইফ এন্ড বাসায় আসার পরে ওভারঅল মানে অনেক ভালো ভালো গল্প শুনলাম, বাট আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, অভিমান, সেই জায়গাগুলো একটু শুনতে চাই। এখনকার যারা প্রেম করছেন, Unfortunately, মানে এটা আপনি বিশ্বাস করবেন না, আমাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া হয় না। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর একটা মেইন কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ঝগড়া চিল্লাচিল্লি এগুলো খুব অ্যাভয়েড করে চলি। মানে আমার টেন্ডেন্সি হচ্ছে কেউ যদি আমাকে 5টা কথা শোনায়, মানে সে শান্তিতে চুপচাপ চলে যায়, যা বাবা আমি 5টা কথা শুনতে রাজি আছি, বাট তারপর আমি ঝগড়া করতে রাজি না। তো দেখা যায় যে ওর প্রচন্ড রকম রাগ এবং ও প্রচন্ড রকম চিল্লাপাল্লা করে। তো ও যখনই চিল্লাপাল্লা করে আমি একেবারে মিউট বটন অন করে দিই, আমি জাস্ট দুনিয়া থেকে হাওয়া হয়ে যাই, আমি কোনো কথাই ওর মাথায় নিই না। এই কারণে হচ্ছে ও কতক্ষণ চিল্লাপাল্লা করে যখন দেখে যে আর কোনো রেসপন্স পাচ্ছে না, তখন সেও চুপ হয়ে যায়। শর্ট টেম্পার টাইপের। আলটিমেটলি এইটাই মেইন কারণ যে ওর সাথে আমার কখনো ঝগড়া হয় না। তো যখন হচ্ছে গিয়ে আমি দেখি যে ও মোটামুটি ওর রাগ ঠান্ডা হয়েছে, তখন গিয়ে আমি ওরে ধরি, এবার বলো চান্দু তুমি কি বলছিলা তখন। তো দেখা যায় এই কারণে আমাদের মধ্যে ঝগড়া জিনিসটা আসলে হয় না এখন পর্যন্ত, আল্লাহর রহমতে ঝগড়াটা হয় নাই। এটা আম্মুও বলে, আব্বুও বলে, মানে আমার শ্বশুর শাশুড়ি বলে যে ঝগড়া হয় না এদের মধ্যে, কারণ ওই চিল্লাচিল্লি করে, আমি তো চুপ করে বসে থাকি। এবার বলো আমার রাগ সম্পর্কে, তুমি বলো। আমি তো শুরুতেই বললাম যে তোমার রাগ হচ্ছে গেল হিডেন রাগ, ওইটা আসলে আমি ছাড়া আর দুনিয়ার কেউ বুঝতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তুমিও তো বোঝো না মাঝে মাঝে। যেটা বুঝি সেটা তোমার নিজের অপরাধকেই তো রাগ করো, তাই না? কি আমার অপরাধের কারণেই তো রাগ করো। ও আচ্ছা, ঠিক আছে। মানে শুধু শুধু আননেসেসারি রাগ তোমার মধ্যে থেকে আশা করা যায় না, এবং তুমি করো না সেটা আমি করি। ওটাই রাগ করে কি লাভ আছে? 2 দিনের দুনিয়া, এর মধ্যে যদি একদিন পুরো দিন রাগ করেই চলে যায় তাহলে কি হবে? এই জন্য রাগটা আসে না আসলে। কিছুই আসলে মানে গিভ এন্ড টেকের মতোই, আপনি যতটুকু দিবেন ততটুকুটাই আপনি অন্যদিক থেকে পাবেন। আমি যেটা মনে করি যে আমাদের বন্ডিংটা এত স্ট্রং হওয়ার মেইন কারণই হচ্ছে যে আমরা যখন দুজনেই খুব ট্রমায় ছিলাম, তখন আমরা একসাথে ট্রমাটা একসাথে আসলে শেয়ার করে ওই জাস্ট আমার মনে হয় যে ওই ট্রমায় যেহেতু আমরা এক হয়েছি, ওই ট্রমাতে কথায় আছে না মানে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, ট্রমাটাই আসলে ওইভাবে এখানে টিকা হিসেবে কাজ করতেছে। মানে ওই ট্রমাটা আমাদের দুইজনকেই বের করে নিয়ে আসছে। এখন যে ট্রমায় নাই সে কি করবে ভাই? উনি ঠিকই বলছে যে আসলে একটা মানে ব্যাড টাইমে যখন দুজন মানুষ নতুন করে মানুষ একজন আরেকজনকে আবিষ্কার করে, সেই আবিষ্কারটা আসলে গুড টাইমের চেয়ে অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি নাইস। আমি ওকে কাঁদতে দেখছি, ও আমাকে কাঁদতে দেখছে। নরমালি কি হয়, নরমালি মানুষ হাসতেই থাকে, বাট আমরা যখন কানেক্ট হয়েছি তখন আমরা দুইজনই পাগলের মতো কাঁদতে থাকতাম, একা, লোনলি। এবং ওই সময়ে যখন আমরা একসাথে হয়েছি, এই কারণেই সম্ভবত আমার মনে হয় যে বন্ডিংটা এত বেশি স্ট্রং হয়েছে, বিকজ ওর উইক পয়েন্ট কোথায়। আপনারা দুজনের দুঃখ কষ্টগুলো জানেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের প্রেম শুরু হওয়ারও আগে আমার বড় বোন একদিন হুট করে আমাকে বলতেছে, মানে তখন জাস্ট কথা হইতো ওর সাথে, হুট করেই আপু আমাকে বলতেছে, একদিন আপুর বাসায় গেছি, ওর বলতেছে তুই এক কাজ কর, বিভোরকে বিয়ে করবি। বললাম কেন? বলছে দেখ
তুইও কষ্টে আছিস, ও বেচারাও কষ্টে আছে, দুই কষ্ট মিললে তোরা সুখে থাকবি। আপুর কথাটাই আসলে কিভাবে কিভাবে যেন খেটে গেছে। তো আমার মনে হয় যে ওই মোমেন্টে যে সাপোর্ট ও আমাকে দিছে প্লাস আমি ওকে দিছি, মেবি ওইটার কারণেই হয়তো কষ্টের এইগুলো সব ওইখানেই চলে গেছে। এরপর থেকে মনে হয় ভালো শুরু হয়েছে। না, আমার মাঝে মধ্যে এটা মনে হয় যে একটা পর্যায়ে একটা সময় এত পরিমাণ কান্না করছি, এত পরিমাণ চোখের পানি ফেলছি, যেটার কারণে আসলে এখন আর চোখ দিয়ে পানিও আসে না, খালি হাসি বেড়ে। দুজন মানে আমি জানি না, এটা হয়তো বেশি বেশি বলা হয়ে যাবে। না নিশ্চয়ই নিজের ফিলিংটা নিজের মতো করেই বলবেন, কে বেশি ভাবলো কে কম ভাবলো আপনার কিছু আসে জিনিসটা হচ্ছে যে মানে দুজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটু মানে অন্য পর্যায়ে। এটা আসলে বাইরে থেকে কেউ বুঝে না, অনেকেই মিস আন্ডারস্ট্যান্ডিং করে, মিস ক্যালকুলেট করে যে সবকিছুটাই পুরোটাই শো অফ। অনেকেই বলে, অনেকেই সামনাসামনি না বলে পিছনে বলে যে ব্যাপারটা হচ্ছে সামনাসামনি মানুষের সামনে আসলে শো অফ দেখা যায় তারা খুব সুখী কাপল, কিন্তু লিটারেলি মন থেকে বলতেছি যে মানে আসলে আমি খুব সুখী। গত 6 বছর ধরে মানে যেই একটা স্বর্গের মধ্যে আমি আছি, এটা আসলে মানে আল্লাহ, আমি চাই যে আল্লাহ যেন মরার আগ পর্যন্ত রাখে এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে শুনতে। এবং আমি দ্যাটস দ্য রিয়েল, আমাদের যে প্ল্যান যে আমরা এই গল্পগুলোই বলতে চাই। আমি আফটার প্যান্ডেমিক আমরা শোটা শুরু করেছি অলমোস্ট 3 মান্থ, এটা 12 বছরের পুরনো একটা শো। এন্ড আমি রেগুলার লিসেনার। আমরা প্যান্ডেমিক টাইমে অফ ছিলাম, 3 মান্থ অফ ছিলাম। তো ওই টাইমটাতে আমি দেখেছি যে ইনফ্যাক্ট শুধু ওই টাইমটা না, লাস্ট 2 ইয়ার্স আমরা খুব মানে খুশি এবং একই সঙ্গে দুঃখের সঙ্গে খেয়াল করেছি যে স্যাড স্টোরিগুলো এত বেশি হিট, এত বেশি ক্লিক, তো সব স্টেশন, টিভি চ্যানেল, অনলাইন সবাই স্যাড স্টোরি করে। আমি 500 টাকা নিয়ে এসেছি, ঘুমাতে পারি নাই, খেতে পারি নাই, এই ধরনের গল্প। বাট আমাদের স্যাড স্টোরি অনেক হিট ছিল, অনেক বেশি রিভিউ, প্রিভিউ আমরা সব সময় পেয়েছি। বাট আমার মনে হচ্ছে যে আফটার প্যান্ডেমিক যে আমরা আসলে একটা নতুন কিছু বলতে চাই। তো কি বলতে চাই? আমরা যে 1 যুগ ধরে বললাম যে প্রেম করো বা প্রেমটাই ঠিক, প্রেমটাকে ছেড়ো না, নিজের সবকিছু ভালোবাসার মানুষের হাতকে ছেড়ো না। তো আলটিমেটলি সেই ভালোবেসে যারা বিয়ে করলো তারা কেমন আছে? আমাদের গার্ডিয়ানদের, ইভেন সিনিয়র সিটিজেনদের 90% মানুষদের ধারণা যে যারা প্রেম করে বিয়ে করে তারা অসুখী হয়। রাইট, হ্যাঁ এটা ঠিক, বাট কিভাবে যেন আল্লাহর মনে হয় এটা আমাকেও বলছিলাম না, আমাদের সবাই বলে, সব প্রেমিক প্রেমিকারা জীবনে এটা শুনে ফেলছে। বাংলাদেশের বা সাউথ এশিয়ার প্রেমিক প্রেমিকারা এটা শুনছে যে প্রেম করে বিয়ে করলে অসুখী হবা, সুখী হওয়ার সম্ভাবনা নেই, ফ্যামিলি সাপোর্ট পাওয়া যাবে না। কিন্তু নট এজ এ লাভ গুরু, এজ এ হিউম্যান বিং আমার কাছে মনে হয় না যে একটা অপরিচিত মানুষকে বিয়ে করে সুখী হওয়ার কোনো কারণ থাকতে পারে। ওখানে অনেক ঝামেলা হতে পারে। আমি প্রেম করে বিয়ে করাকে ইনসিস্ট করি না, বাট আমি পছন্দ করি সেটাকে, সেটা আমার ব্যক্তিগত পছন্দ, আরেকজনের নাও হতে পারে। বাট আমাদের গার্ডিয়ানদের সবার চিন্তা যে প্রেম করে বিয়ে করছো তো তুমি ধ্বংস। আমরা একটা বছর আমার শো এর টিআরপি যেখানে খুশি সেখানে যাক, আমাকে কেউ শুনলো না, লাইক করলো বা করলো না, আমাদের শো এর ভিউ কত হলো, আই ডোন্ট মাইন্ড, বাট আমি 52টা কাপল 1 বছরে দেখাতে চাই লিসেনারদের, যারা সবাই প্রেম করে বিয়ে করেছে এবং তারা ভালো আছে। এবং আমি 1 বছর শেষে ইনশাআল্লাহ এই 52টা কাপলকে নিয়ে, আল্লাহ যদি সব ঠিক রাখে, সুস্থ রাখে আমাদেরকে, আমি একটা গ্র্যান্ড প্রোগ্রাম করতে চাই যে আমরা প্রেম করে বিয়ে করেছি আর আমরা হ্যাপিলি ম্যারিড। অবশ্যই। এবং আল্লাহর রহমতে মানে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল যে আমার একটা বিশাল বড় ফ্যামিলিতে বিয়ে হবে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ মানে পুরা গোষ্ঠী থাকবে। একা একটা ছেলেকে নিয়ে বিয়ে করা, সংসার করা, এইটা আমিও যেমন রাজি ছিলাম না, আমার ফ্যামিলিতেও কেউ রাজি ছিল না। আমার আম্মু যখন জীবিত ছিল, কোনো প্রপোজাল যদি আসতো, যখনই শুনতো যে ছেলে ঢাকায় একা থাকে, ও যেই হোক না কেন, বিসিএস ক্যাডার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা যাই হোক না কেন, ফার্স্টই বলে দেবো না এই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দেবো না, এ একা থাকে, এই একা ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না, আমার মেয়ের জন্য বড় ফ্যামিলি লাগবে। তো আল্লাহর রহমতে আমি যেমনটা চাইছি যে আমার একটা ভরপুর ফ্যামিলি দরকার,
আল্লাহর রহমতে আমি সেরকম একটা ভরপুর পুরো বিল্ডিং জোড়া গোষ্ঠী শুদ্ধ ফ্যামিলি পাইছি, যেখানে আমার চাচা, শ্বশুররা, শাশুড়ি, বাচ্চা কাচ্চা, দাদি শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি সবাই একই বিল্ডিং এ থাকি। তো অখুশি হওয়ার মতো কিছু নাই আসলে। সো যেটা চাইছি আলটিমেটলি ছোটবেলা থেকে, সেটাই আলটিমেটলি, হ্যাঁ একটু দেরি হয়েছে হয়তো, বাট আলটিমেটলি ওইটাই পাইছি। আর আল্লাহর রহমতে আব্বু আম্মুকে হৃদয় দান করুক এবং তাদেরকে আরো অনেক বছর জীবিত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আব্বু আম্মু আসার পর থেকে মানে আমার সাথে তাদের সম্পর্কটা হচ্ছে বউ বলা যায় না, কারণ জানি না কেন হয় নাই বউ সম্পর্ক, মেয়ের মতো। আমি একটু বলে দিতে সুবিধা হবে। আমার নিজের বাসায় আমাকে নিজেকে ঘর জমি মনে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরে এখন আর কেউ গোনা ধরে না। আব্বু আম্মুর যদি কিছু বলতে হয় বা জিজ্ঞেস করতে হয়, সে আমাকে বলে, ওরে পার্টির সাথে কোনো সময় বলতো না। এবং তারাও খুব ভালো মতো জানে যে ওরে যদি কেউ হ্যান্ডেল করতে পারে, ওই শুধুমাত্র আমি, এছাড়া আর কেউ পারবে না। কারণ ওর ভীষণ রাগ, আমি আসলে ছোটবেলা থেকে পরিমাণে রাগ, আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণে ওর মধ্যে রাগ ভরা। কথায় কথায় সে রাগ, চিল্লাচাল্লি, জিনিসপত্র দাম দুম খাওয়ানো আছে। সেটা এখন নাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এরে যদি কেউ ম্যানেজ করতে পারে, এই মেয়েরা কেউ পারবে না। সেটা আমার বাসায় গিয়েও আমার 14 গোষ্ঠীর কাছে সে বলে আসছে, আব্বু আমার ছেলে কিন্তু অনেক রাগ, পারবে তো সামলাইতে, পারবে মনে হয়। তো এই কারণে যেমন আব্বুর আম্মুর কোনো কিছু লাগলে বা কিছু নাও লাগলে, আমি আজাইরা সারাদিন তো আমি বাসা থেকে তো অফিসে থাকে, সারাদিন দেখা যায় যে ওই আমি আব্বু আম্মু এই তিনজনই তো বাসায় থাকি, গল্প করি, আড্ডা মারি, ঝগড়াঝাটি করি। তারা দুইজন জামাইবু টম এন্ড জেরির মতো ঝগড়াঝাটি করে এবং সাক্ষী বানায় সবসময় আমার মাঝখানে, যে আমি হচ্ছে সাক্ষী, দুইজন দুই পাশে বসে ঝগড়া করে আর বিচার দেয় আমার কাছে, আমি এটা বলছি আমি বলো কার দোষ। তো দেখা যায় সারাদিন এই ধরনের খুনসুটির মধ্যেই চলে যায়। তো আমি জানি না, আজকালকার অনেক মেয়েরাই হচ্ছে একা থাকতে পছন্দ করে, শ্বশুর শাশুড়ি কেন জানি, আমি জানি না কেন, বাট আল্লাহর রহমতে আমিও এমন মেন্টালিটির হয় নাই, আর আমার আব্বু আম্মুরও এরকম মেন্টালিটি নাই। তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে তো আমি মনে করি না অসুখী থাকার মতো কোনো একটা কারণ আছে, পারপাস আছে। তো কেন অসুখী থাকবো? না পাওয়া থেকেই তো অপূর্ণতা শুরু হয় এবং সেখান থেকেই হচ্ছে ঝগড়াঝাটি বা মনোমালিন্য সবকিছু। বাট অপূর্ণতাকে ডিল করে ফেলতে পারলে কিন্তু অপূর্ণতা সুন্দর। রাইট, সেটাই বলতে চাইছেন যে অপূর্ণতাকে ডিল করতে পারাটাই একটা নতুন মেয়ে আসলে সেই মেয়েটাকে যেভাবে অ্যাডজাস্ট করতে হয়, প্লাস শ্বশুর শাশুড়িকেও কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, নতুন একটা মেয়ে আসতেছে। সো দুই দিক থেকেই যদি একটু ছাড়, একটু কম্প্রোমাইজ, একটু যদি বুঝ হয়, আমার মনে হয় না প্রবলেম থাকার কথা। ব্যাপারটা হয় কি, মানে ছেলের বউকে বউ হিসেবে না দেখে মেয়ে হিসেবে দেখলে সেটা বেটার, যেটা আমার বাসায় হয়। এন্ড অ্যাজ এ ফ্যামিলি মেম্বার দেখলে আরো বেটার। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার তো মানে হ্যাঁ। বাসায় হচ্ছে সবচেয়ে কাছের হচ্ছে মেয়ে, বা আমার কাছে সবচেয়ে কাছের মেয়েরা সবচেয়ে কাছের থাকে। সো একজন বউকে যদি তার মেয়ে হিসেবে দেখে, তো সেই ফ্যামিলিতে আমার মনে হয় না ওই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না। ইভেন আমার ফ্যামিলি তো, আমার দুই ভাবি, আল্লাহর রহমতে আমার বড় ভাবি আসছে 2005-এ, এখন পর্যন্ত আমাদের কারো মধ্যে কোনোদিনও একটা মনোমালিন্য হয়নি। আমরাও কিন্তু জয়েন্ট ফ্যামিলি, আমার বাসায়ও জয়েন্ট ফ্যামিলি, এবং আম্মু দেখা যায় তো এইটা আরো ইজি করেছে, মানে ও জয়েন্ট ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিও জয়েন্ট ফ্যামিলি। তো যে কারণ হচ্ছে কি, মানে যেটা হয় যে দেখা যায় যে সিঙ্গেল ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলিতে আসলে ম্যাচ করতে তো সমস্যা হয়, বা জয়েন্ট ফ্যামিলি থেকে সিঙ্গেল ফ্যামিলিতে গেলে ম্যাচ করতে সমস্যা হয়, ওই জিনিসটা আসলে হ্যান্ডেল করতে হয় না। চমৎকার করে আপনাদের গল্পটা শুনলাম এবং খুবই সুন্দর, মাশাআল্লাহ। আমি দোয়া করি আমার সব লিসেনারদের নিয়ে যে আপনারা বুড়ো বয়সে এমনই থাকেন, আপনারা এরকম ঝগড়াঝাটি করেন বা ভুল বোঝাবুঝি হোক, বা দুজনের পাশে থাকেন, একজন ঘুমিয়ে গেল কিনা এই খোটাটা সারা জীবন থাকুক। এবং মজার কাহিনী হচ্ছে আমার বিয়ের প্রথম বাসর রাতে আমাকে এই কথাই শুনতে হয়েছে এবং পুরো রাত আমাকে জেগে থাকতে হয়েছে। শুধু আমি একটা জিনিস আপনার ওয়াইফকে আজকে বলে দিতে চাই যে উনি যদি এখন একটা বিধান করে আপনার জীবনে যে প্রতি মাসে 5 দিন জেগে থাকতে হবে, আপনি যে কাজ করেছেন সেটাও কম আপনার জন্য। ভাই কি যে বলবো আমি একটা একদমই শেষ দিকে শুনতে চাই যে আপনারা একটা যে প্রশ্নটা আমি সব কাপড়কে করি, সেটা হচ্ছে যে
দুজনকে এমন দুটি কথা বলবেন যে কথাটা আগে কখনো বলেন, এই কথা দুটি কথা দিয়ে আমরা আজকে ওই যে বলে ফেলছি তো, এসেই তো বলে ফেলছি যে ছোটবেলা আর কোনো থেকেই- কথা আছে কিনা এছাড়া এটা? আমি তোমাকে ভালোবাসি, উইল ইউ ম্যারি মি? যাক, দুইবার না, বিয়ে এটা করছি, বলা হয় নাই। দুইবার বিয়ে করছি, 6 বার আজকে আরেকবার কবুল করো, বলছি। হ্যাট্রিক করে ফেলো। 6 বার কবুল বলছি, আর না ভাই অনেক না, সবই আসলে বলা হয়ে গেছে, বলা হয় নাই। আমাদের মধ্যে যে জিনিসটা, যে রোম্যান্সের যে কথাগুলো, এই কথাগুলো আমরা দুইজনই কেউই কখনো বলি না। ওইটা আলটিমেটলি দেখা যায় মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সব কভার আপ হয়ে যায়। আর হ্যাঁ, একটা কথা আছে, মেবি মানুষের কর্মের উপরই তো ডিপেন্ড করে না, যে ফলটা মানুষ যা করলো তার উপর ডিপেন্ড করে সে ফলটা পায়। আল্লাহ জানে, আমি জানি না, হয়তো মেবি কোনো সময় কোনো কিছু করছিলাম, কোনোদিন কোনো একটা ভালো কাজ ভুলে টুলে করে ফেলছিলাম, সেটার গিফট স্বরূপ হয়তো আল্লাহ তাআলা ওকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, চমৎকার। মেবি। আপনি যে কথাটা বলতে চান এটাই বলতে চান ওনাকে? সবই বলা হয়ে গেছে, এই কথাটাই মনে হয় বলি নাই যে তুমি আমার কাছে একটা গিফট বাহ, আল্লাহর তরফ থেকে। চমৎকার। এইটা মনে হয় আমার কোনো বলি। আপনি বলেন একটা এরকম কিছু অভিযোগও বলতে পারেন যে তোমার এটা খারাপ, এটা ঠিক করো, বা এটাও বলতে পারেন। এবার নতুন আজকে কথা। কিন্তু শেষ সত্যি সুযোগ। সত্যি কথা বলতে আমার নিয়ারে আমি বলতেছে যে ওর সম্বন্ধে আমার কোনো ধরনের বিন্দুমাত্র অভিযোগ নাই। আমার অনেক অভিযোগ আছে। হ্যাঁ, আমার প্রতি থাকতে পারে, কিন্তু আমি টোটালি বায়াসড। আমি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি বা এই ধরনের কিছু কোনো কিছুই দেখি না তার মধ্যে। তো একটা জিনিস যেটা হচ্ছে যে মানে জীবনে অনেক কিছু হারাইছি, অনেক কিছু পাইছি, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ও, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ও। কি পাও? মানে সত্যি কথা, এটা পাম না, এই জন্যই তোর কোনো কিছু বলি না। তোর বললে তুই লাগে আমার 12টা বাজে। ঠিকই তো। না, সিরিয়াসলি এটা সত্যি কথা যে মানে আমার সবচেয়ে বড় পাওয়া যদি বলতে হয় এটা হচ্ছে ও। কারণ ও আসার পরে আমি টোটাল একটা উড়নচুনি টাইপের ছেলে ছিলাম। মানে আমার কোনো খাওয়া দাওয়া, নাওয়া খাওয়া, ঘরে ফেরা, কোনো কিছুই ঠিক না ছিল। মন চাইলো ঢাকার বাইরে চলে গেলাম, না মন চাইলো এখানে ওখানে পাহাড়ে। হ্যাঁ, ও যেটা শুনতাম প্রায় ডুব দিত, কাউকে না জানায়, বাসায় না জানায় এটা আমার বন্ধুরাও জানে যে মানে আমি ডুব দিত, আমি দেখা যেত যে মানে মাসখানেকের জন্য ডুব দিত। কেউ কোথায় আছে, কি অবস্থা আছে কেউ জানে না দুনিয়ায়। এটা ওর খুব ভালো একটা অভ্যাস ছিল, যেটা বিয়ের খুব বাজে একটা অভ্যাস। বিয়ের পর থেকে এখন আর দেখি না এই অভ্যাস। এখন পর্যন্ত সে এই আমি বাসায় আসার পর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা দুইজন একদিনের জন্য আলাদা থাকিনি, বা সে আমাকে রেখে কোথাও Not a যাওয়া, single day. আমি কোথাও Opposites, যাওয়া, single এটা night. কখনো হয় নাই। 2019-এর 18 থেকে জানুয়ারির 25 তারিখ থেকে আজ পর্যন্ত নট এ সিঙ্গেল ইভেন আমার ফ্রেন্ডরা সবসময় বলে তুই একটা এত ইনসিডেন্টের কথা জামা, বলি। কি যে চিপকু, অল টাইম একসাথে, অল টাইম একসাথে। আমার একটা পার্টি ছিল ধানমন্ডিতে রাতের বেলা। তো ওদিন রাতের বেলা মানে আমি পার্টিতে সাধারণত যেটা হয় যে ফুল নাইট পার্টি থাকে, ছেলেরা পার্টি করতেছে, 12টার পর আমার ভালো লাগছিল না। লিটারালি আমি টোটালি অসুস্থ হয়ে কিন্তু গেছি, বাসায় বলে গেছে যে ওই দিন আমি আসবো না, আমি টোটালি অসুস্থ হয়ে গেছি। এবং আমার ফ্রেন্ডরা যারা তারা সবাই ভয় পেয়ে গেছে। মানে সাধারণত আমার এরকম হয় না, তারা কখনোই দেখেনি যে আমার তাদের সাথে আমার 10-12 বছরের সম্পর্ক, তারা কখনোই আমাকে এরকম দেখেনি যে আমি রাতের বেলা থাকতে গিয়ে আমি অসুস্থ হয়ে যেতেছি ওই সময়। এবং মজার বিষয় হচ্ছে যে ও আমাকে বলে গেছে, বাসায় বলে গেছে আসবে না, বাট কেন জানি আমার মনে হচ্ছে ও আয়শা পড়বে, আয়শাই পড়বে। তো 1:30টার সময় আমার শরীর মানে প্রেশার হাই হয়ে গেছে, ওদিকে মানে মাথা ঘোরাচ্ছিল। ওই সময় 1:30টার সময় বাইক নিয়ে সরাসরি বাসায় যেমন না, আমি একলা থাকতে পারবো না। এবং বাসায় আসার পরে তখন থেকে মানে খুব ভালো লাগছে। আয়শা সে গোসল করলো, আমি আসছে যে মনে তো খুব খুশি হয়েছি, কিন্তু উপর থেকে আমি ভাবখানা এমন দেখেছি তুমি আসলেই বাকি না আসলেই বাকি, আমার কি আসেছে। তো সে যখন গোসল টোসল করে আয়শা শুইছে আমার পাশে, তো শোয়ার পরে আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি চা খাবা? বলতেছে না, আমি স্লো আছি। ঠিক আছে তাহলে ঘুমাও। কতক্ষণ পর সে আমাকে বলতেছে যে ভালো লাগতেছিল না, শরীর খুব খারাপ লাগতেছিল, এই জন্য চলে আসছি। আমি বলছি হ্যাঁ, মিশা কথা বলার আর জায়গা পাও না, মনে করছো যে আমি আমি রাগ হয়ে থাকবো, চিল্লাচিল্লি করবো, এই জন্য তুমি ভয় চলে আসছো। আমার বলতেছে হ্যাঁ তুমি তো কখনোই বুঝবো না।
বাঁচবো না। আরেকটা না বলা কথা আছে, সেটা হচ্ছে যে মানে যখন ডিপ্রেশনের দিকে ছিলাম তখন আমার এক বড় ভাই ছিলাম, নামটা নিব না, বড় ভাই মানা করছে আমাকে, অ্যাজ এ মেন্টর হিসেবে আমাকে খুব হেল্প করছে উনি। ওর সাথে রিলেশন হওয়ার পরে মানে অফিসিয়ালি সবকিছু হওয়ার পর উনি আমাকে একটা কথা বলছে যে আজকে এই মুহূর্ত থেকে তোকে আমার দরকার নেই, তুই যে জিনিস পাইছিস এই জিনিসটা সারা জীবন কাটাই দিতে পারবি। এবং আমার মনে হয় ভাই আসলে ঠিকই বলছে, ভাই শুনতেছি আমি জানি না শোনারই কথা, উনি আসলে ঠিক কথা বলছে যে মানে এইরকম মেন্টর পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। বাবা, কত পাও। ভাই আমি কিন্তু বাসায় যেয়ে তোমার কিছু খাওয়াতে পারবো না, সরি। তুমি কালকে আমি রাঁধতে শুক্রবার, পারি। কালকে শুক্রবার তুমি আমার কিছু রাঁধতে বানতে কইও না, আমি জানতে পারি। পাম টাম দিও না। চমৎকার চমৎকার, আপনাদের এই খুনসুটি চলতে থাকুক এবং আমি সব গল্প শুনেই একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি বা একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, বাট আপনাদের গল্পটা শুনে আমার একটা ভিন্ন উপলব্ধি আছে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমি পার্সোনালি যারা প্রেম করে বিয়ে করেছেন তারা ভালো আছে দেখলে আমি খুবই খুশি হয়ে যাই, আমার নিজের অনেক শান্তি লাগে, এটা একদম আমার পার্সোনাল উপলব্ধি। কারণ আমার কাছে অফেয়ারে অনেক মানুষজন যারা আমাকে শোনে, আমাকে পছন্দ করে, তাদের নিজেদের ঝামেলা, নিজেদের ভুল বোঝাবুঝি, নিজেদের বিচ্ছেদ, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে আসে কথা বলতে। আমি তাদেরকে চেষ্টা করি একটু বোঝানোর, একটু নিজের মতো করে তাদের জীবনটাকে দেখার। সব শেষে আমি যখন কোনো কিছুই বোঝাতে পারি না, আমি একটা কথা বলি যে প্রেম করে বিয়ে করলেন, একজন আরেকজনকে ছেড়ে দেবেন। তো এই জন্য আমি এটা বোঝাতে চাই যে সারা পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের ছোট করে দেবেন। বাংলাদেশের যত প্রেমিক প্রেমিকা প্রেম করছে তাদের গন্তব্যটা গার্জিয়ানদের কাছে অনিশ্চিত করে দেবেন। আপনাদের মতো কাপল দেখলে আমি অনেক সাহস পাই, আমি অনেক খুশি হই এবং সৃষ্টিকর্তার কাছে আমি আমার সব লিসেনারদের নিয়ে মন করে দোয়া করি যে আপনারা এমন থাকেন। কারণ অবশ্যই দরকার। আপনারা যদি এমন থাকেন তাহলেই ভালোবেসে যে মানুষ ভালো আছে এবং পৃথিবীতে ভালো। আমাকে সবসময় অনেকজন আমার জীবনে সবচেয়ে বেশি শোনা প্রশ্ন হচ্ছে গুরু ভালোবাসে কি? আমি এক এক সময় এক এক রকম উত্তর দিই। এখন একটা জিনিস আমার মনে হয় যে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া জীবন একদম একদম মানে সেই ছোটবেলায় দেখা সাদা কালো টিভিটার মতো, মানে কোনো রং নাই, একটা টিভি আছে, দূরদর্শন দেখা যায়, বাট দেয়ার ইজ নো কালার। তো লাইক আমি চাই এরকম রঙিন থাকুক সবার জীবন, এবং স্পেশালি যারা ভালোবেসে ভালো আছে, সুন্দর সংসার করছে, একটা নির্দিষ্ট গন্তব্যের